এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শাহরিয়ার আলিফ। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মিশন এলাকায়। তো এই ঘটনাটা মূলত ঘটেছিল 2022 সালের ডিসেম্বর মাসে। ওই সময় কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলা চলছিল। মূলত এই খেলা নিয়েই ঘটনাটি ঘটেছিল। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনার দিনটি ছিল বাংলাদেশের সময় অনুযায়ী 10 ডিসেম্বর। ওই দিন রাতে ব্রাজিলের খেলা ছিল। তো ব্রাজিল এবং আর্জেন্টিনার তো দুটো গ্রুপ থাকেই সব সময়। তো ওই দিন যারা খেলা দেখতে গিয়েছিল এই শাহরিয়ার আলিফের সাথে তার যে বন্ধু বান্ধবরা, এরা আবার অধিকাংশ ছিল হচ্ছে ব্রাজিলের সাপোর্টার। তো ব্রাজিল হেরে যাওয়ার কারণে ওরা মন খারাপ করে চলে আসে। এরপরে যে খেলা ছিল এই খেলা তাদের দেখার আগ্রহ ছিল না। তো তার বাড়ির কাছে যে বন্ধু বান্ধবরা ওরা তো সবাই চলে এসেছে এবং সে একা হয়ে গিয়েছে। আর অন্য বন্ধু বান্ধবরা যারা আছে এদের বাড়ি আবার অন্য পাড়ায়, মানে অন্য এলাকায়। এখন খেলা দেখছে শাহরিয়ার আলিফ। তো খেলা দেখতে দেখতে পাশের এক বন্ধুর সাথে গল্প করছে। তখন সেই বন্ধু বলছে তোমাদের বাসার যে রাস্তাটা ওটা কিন্তু রাতের বেলা খুব একটা ভালো না। আর তার ওই বন্ধুর চাচা নাকি রাতের বেলা ওদিক দিয়ে যাওয়ার সময় প্যারানরমাল কিছুর উপস্থিতি টের পেয়েছিলেন। তো এই আলিফ তো বিষয়টা হেসেই উড়িয়ে দেয়। আর খেলা শেষ হতে হতে রাত প্রায় 2:30 বেজে যায়। ওনার একটা সাইকেল ছিল। তো সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সেই বন্ধুটি আবারও তাকে সাবধান করে দেয় যে ওই রাস্তা দিয়ে না গিয়ে রাতটা যেন ওই বন্ধুর বাড়িতে কাটিয়ে দেয় এই আলিফ। কিন্তু আলিফ তার কথা হেসে উড়িয়ে দেয় আর বলে যে আমি চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই। বলার পেছনে কারণ ছিল, কারণ হচ্ছে এর আগেও বহুবার এই আলিফ ওই রাস্তা দিয়ে গিয়েছে। গভীর রাতে না হলেও 10টা-11টার দিকে তো গিয়েছে অনেকবার। কখনো কোনো কিছু কিন্তু মনে হয় নাই প্যারানরমাল কোনো বিষয়ের উপস্থিতি। তো যাই হোক, ওনার বন্ধু থেকে বিদায় নেওয়ার সময় ওই বন্ধু আবারও তাকে বলে দেয় যে পেছন থেকে ডাক দিলে পেছনে যেন না তাকায় সে, এবং উত্তরও যেন না নেয়। মানে ডাক দিলে তো মানুষ উত্তর নেয়, এরকম উত্তর নেওয়া যাবে না। বাজার থেকে এই আলিফদের বাড়িতে যেতে প্রায় 10 মিনিট সময় লাগে। রাস্তায় কিছু দূর পর পর ঘর বাড়ি আছে, ঘর বাড়িতে আলো জ্বলে, তাই তেমন কোনো ভয় ছিল না মনে তার। তো সে যথারীতি সাইকেল নিয়ে রওনা দেয়। আর তার হাতে কিন্তু তার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানো ছিল। এই রাস্তায় সবসময় ছোট বড় সব ধরনের যানবাহন চলাচল করে, কিন্তু তখন গভীর রাত হওয়াতে একটা কুকুরও ছিল না রাস্তায়। আর শীতকাল হওয়াতে পরিবেশ আরো থমথমে নির্জন, আর রাস্তা ছিল কুয়াশাচ্ছন্ন, কুয়াশা পড়েছে আর কি। তো এই আলিফ একাই সাইকেল চালিয়ে যাচ্ছে। চারদিকে শুনশান নীরবতা। মনে হচ্ছিল এই কুয়াশার মধ্য দিয়ে সে এক অন্য জগতে প্রবেশ করছে। একটু একটু করে আগাচ্ছে, মনে হচ্ছে ভিন্ন জগতের সেই দরজা দিয়ে সে এগিয়ে যাচ্ছে। ওই সময়ে আশেপাশে কোনো আলো দেখতে পাচ্ছিল না কুয়াশার কারণে। অন্ধকারই ছিল চারদিকে। মোবাইলের আলো যতদূর দেখা যায় শুধু ততটুকুই সে দেখছিল। এভাবে কিছুটা রাস্তা আসার পর কেমন জানি তার একটু অস্বস্তি লাগতে শুরু করে। মনে হচ্ছে শরীরটা কেমন জানি ভারী ভারী হয়ে আসছে। সাথে সাইকেলটাও মনে হচ্ছে সাইকেলের উপর একাধিক ব্যক্তি বসে আছে। ওজনের জন্য সাইকেল টানতে কষ্ট হচ্ছিল। শীতকাল এমনটা অবশ্য এমনিতেও মনে হয় সাইকেল চালালে। আর তখনও কিন্তু প্যারানরমাল কোনো কিছুর বিষয় তার মাথায় আসেনি। এভাবে ওনার বাড়ির পাশের একটা মসজিদ রয়েছে, সেই মসজিদ পর্যন্ত আসে। ওনার বাড়ি মূলত রাস্তার সাথেই, আর তার পাশে একটা মসজিদ। মসজিদের এক সাইডে 4-5টি কবর রয়েছে। ওনাদের বাড়িটা ঢুকতে হলে প্রথমে মসজিদটি পড়ে, মসজিদটি পার করে তারপর ঢুকতে হয়। রাস্তা থেকে মসজিদের দিকে যাওয়ার সময় ছোট একটি ঢালু টাইপের রাস্তা আছে, ওটা দিয়ে উঠতে হয়। তো মসজিদের রাস্তার ঢালু দিয়ে উঠার সময় আলিফ দেখেন যে 5 থেকে 7 জন লোক একটি কবরকে ঘিরে দাঁড়িয়ে আছে। মসজিদের যে টিম আলো ছিল, বারান্দার যে লাইটটা জ্বলছিল, সেই আলোতে তাদেরকে পরিষ্কার দেখা যাচ্ছিল। আর তারা সকলেই সাদা জুব্বা টাইপের কিছু একটা পরা ছিল। মানুষগুলোকে দেখে 1 সেকেন্ডের জন্য
এই আলিফের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। কিন্তু পরক্ষণেই সে দেখে যে সেখানে তার পরিচিত একজন দাঁড়িয়ে আছে, আর তাকে ওনারা সবাই মোহাম্মদ দাদু বলে ডাকেন। একসময় তিনি এই মসজিদের ইমাম ছিলেন, এখনো মাঝে মাঝে নামাজ পড়ান। তো ওনাকে দেখে আলিফ কিছুটা সাহস পায়, তাই সাহস করে ওদিকে যায় এবং ওনার পাশে গিয়ে দাঁড়ায়। ওখানে সকলকে দেখে মনে হচ্ছিল তারা কবর জিয়ারত করছে। তো মোহাম্মদ দাদু এই আলিফকে জিজ্ঞেস করল, আপনি এত রাতে এখানে কি করছেন? এই মোহাম্মদ দাদুর মুখে আপনি ডাক শুনে এই আলিফ তো খুবই অবাক হয়েছে, কারণ জন্মের পর থেকেই উনি এই আলিফকে তুই করে ডাকেন বা তুই বলে সম্বোধন করেন। তারপরেও কিছু না ভেবে আলিফ বলে, খেলা দেখতে গিয়েছিলাম দাদু, মাত্র আসলাম। তো আপনারা এত রাতে এখানে কি করছেন? তখন মোহাম্মদ দাদু জবাব দেন, কবর জিয়ারত করছি। আপনারা এখানে না থাকাই উত্তম, বাড়ি চলে যান। তখন আলিফ আবার উত্তরে বলে, দাদু আপনি আমাকে আপনি আপনি করে ডাকছেন কেন? আর আমি কেন চলে যাব? আমিও কবর জিয়ারত করবো আপনার সাথে, আমি একটু সওয়াব পাই। তখন এই মোহাম্মদ দাদু কিছুটা রাগান্বিত হন এবং একটু ভয়ার্ত স্বরে জবাব দেন, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, না হলে ইনারা রেগে গেলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যেতে পারে। তখন এই আলিফ আবার উত্তরে বলেন, এনারা কারা? আর আমি আপনার সাথে একবারেই বাসায় যাই কবর জিয়ারত করে। এই মোহাম্মদ দাদু তখন চুপ হয়ে যান। আর এতক্ষণ এই আলিফ মোহাম্মদ দাদুর সাথে কথা বললেও বাকিরা কিন্তু চুপ করেছিল, তাদের চেহারাটাও ভালো করে দেখতে পায়নি। আর এতক্ষণে আলিফের হুঁশ ফেরে। সে এটা কি দেখছে? কোথায় মোহাম্মদ দাদু, কোথায় বাকি লোকজন? আশেপাশে একটি কাকপক্ষীও নেই। হঠাৎ করে সবাই যেন উধাও হয়ে যায়। কি একটা অবস্থা! প্রচন্ড রকমের ভয় পায় আলিফ। ভয়ে আতঙ্কে তার তো জ্ঞান হারানোর মতো অবস্থা। ওনার সাথে কি ঘটতে চলেছে যেটা সে হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তাড়াতাড়ি করে সে সাইকেলটি নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। বাড়িতে একদম কাছে চলে এসেছিল। তো এই আলিফের বাড়ির সামনে একটি বড় কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছের কাছাকাছি আসার পর কোনো এক কারণে তার নজর কাঁঠাল গাছের দিকে যায়। কাঁঠাল গাছের দিকে তাকিয়ে সে যেটা দেখতে পায় তা দেখে সে মারাত্মক ভয় পায়। তার বাড়ির বাইরের যে লাইটের কিছুটা আলো সেখানে পড়ছিল, সেই আলোতে সে দেখতে পায় মাটি থেকে মোটামুটি 10 থেকে 15 ফুট উপরে একটা মোটা ডালে একটা অবয়ব বসে আছে। পরনে তার সেই সাদা জুব্বা আর বিভৎস চেহারা, মনে হচ্ছে মুখটা আগুনে ঝলসানো। সে খিলখিল করে হেসে ওঠার বলে, কিরে, তোকে বারবার মানা করলাম ওখান থেকে চলে যা, কথা শুনলি না কেন? আমাদেরকে বিরক্ত করলি কেন অহেতুক? এটা দেখে আর এটা শুনে এই আলিফ তো ভয়ে চিৎকার দিয়ে ওঠে আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন দুপুর বেলা তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করে সে। আর জ্ঞান ফেরার পর বাসার সবাইকে এই ঘটনাটা খুলে বলে। সব জানার পর পরিবারের লোকেরা তাকে তো অনেক বকাঝকা করে। আর এই আলিফের সাথে তার এক হুজুর চাচাতো ভাইও থাকে। সে দোয়া কালাম পরে তার শরীর বন্ধ করে দেয় আর ব্যথার ওষুধ খেয়ে বিকালে আসরের নামাজ পড়তে যায়। নামাজ শেষে মোহাম্মদ দাদুকে সে দেখে এবং মোহাম্মদ দাদুকে সব জানানোর পর মোহাম্মদ দাদু জানায় যে হয়তো তার রূপ ধরে কালকে রাতে কয়েকটি জিন কবর জিয়ারত করতে এসেছিল, তার মধ্যে তার রূপে আসা একটা জিন ছিল, কারণ তার তো এত রাত্রে এখানে আসার কথা না। আর নিশ্চয়ই এই আলিফ ওখানে গিয়ে তাদেরকে বারবার বিরক্ত করছিল, এই কারণে প্রথমে তো না করেছিল, তারপর সে যাবে না, আর বারবার প্রশ্ন করার কারণে এরা খুব বিরক্ত হয়েছিল, এই জন্য ভয় দেখিয়েছে। খুব যে বেশি ক্ষতির উদ্দেশ্যে দেখিয়েছে বিষয়টা এমন নয়। যাই হোক, এই বিষয়টি নিয়ে আলিফ আর তেমন কিছু ভাবে না। এরপর থেকে তার সাথে আরো কিছু ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে। ওই ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে যায় আর সেও ঘটনাটি প্রায় ভুলতেও বসেছিল। আর আর্জেন্টিনার ফাইনাল খেলা, যেটা 17 ডিসেম্বর 2022 সালে ছিল আর কি, তো সেদিন সে তো আবারও খেলা দেখতে গিয়েছে। এবার কিন্তু তার সকল বন্ধুরা একসাথেই ছিল তার। আর যেহেতু বন্ধু বান্ধবরা একসাথে আছে, এখন তার ভয় লাগার কথা না, তাই না? তো খেলা শেষ হতে হতে বেশ রাত হয়ে যায়। সবাই মিলে একসাথে আসছে রাস্তা দিয়ে আর গল্প করছে, মনে কিন্তু কারোরই কোনো ভয় ভীতি নেই। একসময় বাকি সব বন্ধুরা যে যার বাড়িতে চলে যায় আর বাকি থাকে শুধু এই আলিফ আর তার সেই চাচাতো ভাই রিফাত। আর রিফাতের
বাড়ি, আর তার বাড়ি পাশাপাশি ছিল। তো যে কারণেই মোটামুটি একসাথেই তারা সবসময় থাকেন আর কি। তো একটা সময় তার বাড়ির সামনে তো এসে গিয়েছে। এদিকে বাড়ির দক্ষিণ দিকে ছিল দুটি কবর, আর উত্তর দিকে ছিল সেই মসজিদ। কবর দুটি ছিল সেই রাস্তার একদম পাশেই। রাস্তা দিয়ে যাওয়ার সময় কবরটি দেখা যেত। তো ওই কবরের পাশে যাওয়ার সময় হঠাৎ একটি কান্নার আওয়াজ ভেসে আসে। কান্নার আওয়াজটি ছিল পুরুষ এবং মহিলা কণ্ঠের মিক্স। কান্নার আওয়াজটি শুনে এরা দুজনই তো ভয়ানক রকমের ভয় পায়। দৌড়ে তারা বাড়িতে ঢুকে যায়। ওই দিন রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। ওই কবর দুটি ছিল তো ঠিক এই আলিফ যেই ঘরে থাকতো সেই ঘরের পাশেই। আর সে যে ঘরে থাকতো ওই ঘরটিকে বলা হতো দক্ষিণ ঘর, যেটা ওনাদের বাড়ির একদম শেষ ঘর। আর ওনাদের যে বাড়িটা ওইটা ঢালুর উপরে, আর ঢালু থেকে নিচে নেমেই দেখা যেত ওই কবর দুটি। তো ওনার সাথে তো ওনার চাচাতো ভাই ঘুমাতো। সেদিন রাত্রে বাড়িতে এসেই উনি তো ঘুমিয়ে পড়েছেন। রাত প্রায় 3:30টার দিকে ওনার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে যায় ওনার ঘরের দরজা খোলার শব্দে। দরজায় অনেক জোরে লাথি দিলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দে ঘুম ভাঙে। মনে হলো কেউ লাথি দিয়ে দরজা খুলে ফেলেছে। তখন শীতকাল, ঝড়ের বাতাসে কিন্তু দরজা খোলার কোনো প্রশ্নই আসে না। আলিফ তো অনেক বেশি ভয় পেয়েছে। এত ভয় পেয়েছে যে গিয়ে দরজাটা যে বন্ধ করবে এই সাহস ছিল না তার মধ্যে। অন্যদিকে তার চাচাতো ভাই দিব্যি ঘুমাচ্ছে। এর মধ্যে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। ঘরের পাশে সেই কবরের কাছ থেকে ভেসে আসে সেই কান্নার আওয়াজ। পুরুষ এবং মহিলার কণ্ঠ যদি মিক্স থাকে, ঠিক যেমন আওয়াজ শোনা যায় ঠিক তেমন। একদিকে দরজা খোলা থাকায় পুরো ঘরে তখন কনকনে শীত জেঁকে বসেছে। অন্যদিকে সেই কান্নার আওয়াজ, মনে হচ্ছে এখনই দরজা দিয়ে কোন এক অশরীরী ঢুকে পড়বে আর গলা চেপে ধরবে। এদিকে ওনার চাচাতো ভাইকে সে ডাকাডাকি করছে, বলছে যে এই ওঠ, দরজাটা বন্ধ করার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? সে বলে যে কই, সে তো কিছুই শুনতে পাচ্ছে না। তখন তার চাচাতো ভাই উঠে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার চাচাতো ভাই বলে যে চুপচাপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাক আর দোয়া পড়। সে কিন্তু কোনো আওয়াজ শোনেনি। ওদিকে আওয়াজ কিন্তু হয়েই যাচ্ছিল। 10 থেকে 15 মিনিট পর আওয়াজটি বন্ধ হয়ে যায়। সেই রাতে আর তেমন কিছু ঘটেনি। কিন্তু এর পর থেকে প্রায় প্রতিদিন রাত 3টা থেকে 3:30টার মধ্যে কোনো এক কারণে এই আলিফের ঘুম ভেঙে যেত। আর 1-2 মিনিট পর থেকে সেই কান্নার আওয়াজ শুনতে পেত। আবার কিছুক্ষণ পরে সেটা বন্ধও হয়ে যেত। কিন্তু সেটা আলিফের কোনো ক্ষতি করতো না, যে কারণে এই বিষয়টি তার চাচাতো ভাই বাদে আর কাউকে সে ওই সময় জানায়নি। এইভাবে প্রায় 1 মাস চলতে থাকে। একটা সময় সেই কান্নার আওয়াজ বন্ধও হয়ে যায়। এরপরে এখন পর্যন্ত তার সাথে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। তো শাহরিয়ার আলিফ জানিয়েছেন ওই কবর দুটি নিয়ে বেশ কিছু ঘটনা আছে। পরবর্তীতে সময় করে উনি ঘটনাগুলো লিখে আমাদেরকে পাঠাবেন। ধন্যবাদ শাহরিয়ার আলিফ, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। উনি 10ম শ্রেণীতে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর সামনে ওনার পরীক্ষা রয়েছে, দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরীক্ষায় ভরপুর কামিয়াবি দান করুক। আরো যারা পরীক্ষার্থী আছেন আমাদের লিসেনারদের মধ্যে, আল্লাহ সকলকে কবুল করুক। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। শীতের রাতে চলাফেরা করার সময় এই টাইপের ঘটনা কিন্তু ঘটতেই পারে। এই জন্য দোয়া পড়ে কিন্তু সবসময় শরীর বন্ধ রাখতে হবে। আর সবাই যে হুজুর জিনের মুখোমুখি হবে বিষয়টা এমন নয়। জিনেরা স্বভাবগতভাবে একটু একগুঁয়ে জেদি প্রকৃতির। তাদেরকে কেউ বিরক্ত করলে খুব রেগে যায়, আর রেগে গেলে তারা ভয় দেখানোর চেষ্টা করে। আর তারা যদি ভয় দেখানোর চেষ্টা করে, তারা যদি চিন্তা করে এই ভয়, এরকম ভয় দেখালে কিছু হবে না, আসলে বিষয়টা এরকম নয়। কারণ সবার সাহস তো একরকম নয়। অনেকে অনেক ভয়ানক ভয় পেয়েও কিছুই হয় না, আবার অনেক স্বাভাবিক ভয় পেয়েও মানুষ মারা যেতে পারে। জিনেরা রাগ করে টুকটাক ভয় অনেক সময় দেখায়, কিন্তু বড় ধরনের কোনো ক্ষতির উদ্দেশ্যে তারা ভয় দেখায় না, এমনও হয়। কিন্তু বড় ধরনের ক্ষতি কিন্তু হয়েই যেতে পারে। তো যাই হোক, প্রিয় লিসেনার্স, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই ধরনের ঘটনা থেকে। আর অতি উৎসাহী হয়ে আসলে সব জায়গায় যাওয়াটা উচিত না। আর রাতের বেলা এই ধরনের কোনো ঘটনা যদি আমাদের সাথে ঘটেই যায়, যেমন এই শাহরিয়ার আলিফের সাথে যেটা হয়েছিল,
যে আমাদেরকে কেউ একজন বলেছে যে এখান থেকে চলে যান, আমরা দাঁড়িয়ে আছি, তার সাথে কথা বলছি, তাহলে তো বিরক্ত হবেই তারা, তাই না? তারা কবর জিয়ারত করছিল, সেখানে গিয়ে তাদেরকে বিরক্ত করা, এই জন্য তারা রেগে গিয়েছিল। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে তিনি এই বিষয়টা থেকে মুক্তি পেয়েছেন, এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, আর দোয়া রইল সবসময় ভালো থাকুন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাকে শেয়ার করব আমার সাথে কাজ করা অন্য একজন ট্রাক ড্রাইভারের ঘটনা। তার সাথে আমার সব সময় কাজ করা হয় না, কিন্তু প্রায় সময় কাজের জায়গায় দেখা হয়ে যায়। আর যখনই তার সাথে আমার দেখা হয় তখনই আমি তাকে অন্যমনস্ক দেখি। সবসময় এরকম অবস্থা দেখে একদিন আমি তাকে জিজ্ঞাসা করে বসি যে সে কেন এরকম মুখ গম্ভীর করে থাকে সব সময়। কারণ তার অবস্থা দেখে আমি এতটুকু বুঝতে পেরেছিলাম যে তার জীবনে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা তার মুখ থেকে হাসি ছিনিয়ে নিয়েছে। আমার প্রশ্ন শুনে প্রথমে সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, তারপরে বলে কিছু কথা না জানাই ভালো। তার এই কথা শুনে আমি আরো বেশি শিওর হয়ে যাই যে তার জীবনে কোনো না কোনো একটা ঘটনা আছে যা সে বলতে চায় না। আমি তাকে এবার জোরাজোরি করতে শুরু করলাম, আর একসময় সে একটি অদ্ভুত হাসি দিয়ে আমাকে বলে, ঠিক আছে, এতই যেহেতু শুনতে চান তাহলে বলি, তবে আপনি সম্পূর্ণ কথা শুনতে পারবেন তো? এবার আমি আরো আগ্রহী হয়ে বসলাম আর বললাম, কেন শুনতে পারবো না, আপনি বলুন। তারপর সে গম্ভীর স্বরে তার জীবনের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বলতে শুরু করে। আমি ঘটনাটি আপনাকে ঠিক সেই রকম ভাবে বলছি যেরকম ভাবে তিনি আমাকে বলেছিলেন। সেই ট্রাক ড্রাইভারের ভাষ্যমতে ঘটনাটি বলছেন রফিকুল ইসলাম ভাইয়া। আমার নাম মোশার জামিল। যখন বিপদ আসে তখন একের পর এক আসে না, বরং সমস্ত বিপদ একসাথে আসে। আমার জীবনের ঘটনাটি এক ভয়ঙ্কর ভূতুরে জঙ্গলে ভৌতিক অভিজ্ঞতার একটি লোমহর্ষক ঘটনা। একবার আমাকে একটি কাজে দেয়া হয়, তবে কাজ দেওয়ার আগে একটি শর্ত রাখা হয়। শর্তটি ছিল, আর সেই শর্তটি এই ছিল যে মৃত্যুকে ভয় পাওয়া যাবে না, কারণ আমাকে যেখানে কাজ করতে যেতে হবে সেখানে হয়তো মৃত্যু থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। ঘটনাটি 1990 সালের দিকে ঘটে। সেই সময়টায় আমার খুব দুর্দিন চলছিল। পরিবার নিয়ে খুবই দুশ্চিন্তার দরিদ্রতায় ভুগছিলাম। বলতে গেলে দুবেলা খাবারও জুটত না। আর পরিবারের ছিল বাবা মা আর ছোট ছোট দুটি বোন। বাবা মারা গিয়েছিলেন মাত্র কিছুদিন, আর মা প্রচন্ড রকমের অসুস্থ ছিলেন। বাবার কিছু জমানো পুঁজি ছিল যা ধীরে ধীরে মায়ের চিকিৎসায় শেষ হয়ে যায়। বাবার পরে সংসারের দায়িত্ব বড় ছেলে হিসেবে আমার কাঁধে এসে পড়ে। ছোট ছোট দুটি বোন তো যেন নয়, আমার নিজের মেয়ে। তাদের অনাহারের চেহারাগুলো আমার সহ্য হতো না। আর মাটা অসুস্থতায় একেবারে মলিন হয়ে গিয়েছিলেন। আমার হাতেও কোনো কাজ নেই। সংসার চালানো আমার কাছে তখন পাহাড়কে হাত দিয়ে দূরে সরাবার মতোই কঠিন ছিল। একদিন হঠাৎ আমার এক বন্ধু আমাকে একটি কাজের প্রস্তাব দিল আর বলল, কাজটি একটু কঠিন, জানেন নাকি রিস্ক আছে। কাজটা আসলে আমার বন্ধু পেয়েছিল, কিন্তু ও ট্রাক চালাতে পারতো না, আর আমার অবস্থার কথা ভালোভাবেই জানতো, তাই কাজটা আমাকে দিয়ে দেয়। আমি তার কথা মতো যার কাজ তার কাছে গেলাম। সে আমাকে খুবই নির্জন একটি জায়গায় ডেকেছিল। আমিও তার সাথে দেখা করতে চলে যাই। সেখানে এসে আমাকে একেবারে স্পষ্টভাবে একটা কথাই বলে, কাজটাতে তোমার জানও যেতে পারে, কঠিন একটি কাজ, কিন্তু যদি করতে পারো তাহলে মোটা অঙ্কের টাকা পাবে, আর তোমাকে স্থায়ীভাবে কাজের ব্যবস্থাও করে দেব। এতটুকু বলে লোকটা আমার হাতে 100 টাকার 10টি নোট ধরিয়ে দিল, যা তখন লাখ টাকার সমান ছিল। আমি নোটগুলোর দিকে তাকিয়েছিলাম, দেখছিলাম যে কিছু কাগজের টুকরো আমার পরিবারের সচ্ছলতা বয়ে আনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। টাকার হাতটা মোট করে নিলাম আর তাকে সোজা হ্যাঁ বলে দিলাম। তারপর সেই দিন আমি 1 সপ্তাহের সদাই পাত্রী কিনে বাড়িতে যাই। বন্ধু দেখে খুব খুশি হয়ে যায়। পরের দিন কাজের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে যাওয়ার পর লোকটি আমাকে বলে, আবার ভেবে নাও, কাজ অনেক কঠিন, অনেক ভয় আছে, আর যেখানে তুমি কাজ করতে যাবে সেখানে তোমাকে কেউ সাহায্য করবে না, এমনকি আমিও তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তুমি কি কাজটি করবে? আমি শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ি, কারণ পরিবারের দায়িত্ব বহন করা তখন আমার কাছে আমার জানের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমার এই হ্যাঁ সূচক ইঙ্গিত দেখে লোকটি আমার হাতে ট্রাকের চাবি দিল, আর আরেকটি লোককে দেখিয়ে বলল, সে তোমাকে কাজের জায়গায় পৌঁছে দেবে আর রাস্তায় সবকিছু বুঝিয়ে দেবে। ট্রাকের মধ্যে তোমার খাবার দাবারের আর প্রয়োজনীয় সমস্ত কিছুর ব্যবস্থা করে রাখা হয়েছে। সর্বশেষ লোকটি আমাকে আরেকটি কথা বলল, আর সেই কথাটি ছিল, আমি নিজেও জানি না ওই জঙ্গলে কি আছে, তবে গত 3 মাসে আমাদের 5 জন লোক সেখানে গিয়ে আর ফিরে আসেনি। তারা জীবিত আছে কি মৃত্যুবরণ করেছে
আমরা তাও জানি না। যদিও জীবিত থেকে থাকে তাহলে আর কোনোদিন ফিরে আসবো কিনা তা বলতে পারা অসম্ভব। এই বলে সে চলে যায়। আর যে লোকটিকে আমার সাথে যেতে বলে সে শুধু আমাকে জঙ্গল পর্যন্তই পৌঁছে দেবে, আর বাকি রাস্তা আমার নিজেরই যেতে হবে। আমার সাথে লোকটি আমার হাত থেকে ট্রাকের চাবিটি নিয়ে বলল, জঙ্গলে যাওয়া পর্যন্ত ট্রাকটি আমি চালাবো, তুমি বিশ্রাম করো, কারণ পরবর্তীতে বিশ্রামের সুযোগ পাবে কিনা তা অনিশ্চিত। এই বলে সে ট্রাকের দরজা খুলে ভেতরে ড্রাইভিং সিটে বসে পড়ল, আর আমিও তার পাশের সিটে উঠে বসে পড়লাম। সে ট্রাক স্টার্ট দিল আর চালাতে শুরু করলো। চালাতে চালাতে আমাকে কাজ বুঝিয়ে দিতে দিতে বলে, তোমাকে আগে একটি কথা বলে দেই যে এটি একটি বেআইনি কাজ। 3 মাস আগে একটি ট্রাক অন্য রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রে আসে। পুলিশের ভয়ে সেটি যান চলাচলের রাস্তা দিয়ে না এনে জঙ্গলের রাস্তা দিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু জঙ্গলে ঢোকার পর থেকে গাড়িটি এখনো বের করা সম্ভব হচ্ছে না। গাড়িটি যারা জঙ্গলে নিয়ে যায় তারা আর কখনোই ফিরে আসেনি। আর জঙ্গলের কোথায় যে ট্রাকটি আছে তা আমরা কেউই জানি না। সেই ট্রাকটিকে তোমার খোঁজে বের করে বাইরে আনতে হবে। তার কথার মাঝখানে আমি তাকে থামিয়ে দিয়ে, এমনও তো হতে পারে যে যারা ওই ট্রাকটি জঙ্গলে নিয়ে গিয়েছিল তারা অন্য কোথাও ট্রাক নিয়ে পালিয়ে গেছে। সে বলল, এরকম হওয়ার কোনো সুযোগ নেই, কারণ নিজেই যে জায়গা দিয়ে ট্রাক বের করা যেতে পারে সেই রাস্তার মাথায় আমাদের লোক পাহারারত আছে, যাতে করে তারা কোনোভাবে ট্রাক নিয়ে পালাতে না পারে। কিন্তু এই 3 মাস পর্যন্ত জঙ্গল থেকে কোনো ট্রাকই বাইরে আসেনি, আর না কোনো মানুষ বাইরে এসেছে। এর মানে হলো ওই ট্রাক এখনো জঙ্গলের কোনো এক জায়গায় পড়ে আছে। তুমি তো শুনেছই আমাদের 5 জন লোক 3 মাস যাবত ওই ট্রাককে আনতে গিয়ে উধাও হয়ে গেছে। তাই এবার আমাকে তোমার সাথে পাঠানো। তবে তোমার আমার সফর শুধুমাত্র জঙ্গল পর্যন্তই। জঙ্গলের ভিতরে গিয়ে কাজটি তোমাকে একাই সম্পন্ন করতে হবে। হয়তো তুমিও মরে যাবে অথবা উধাও হয়ে যাবে, নয়তো ট্রাক নিয়ে ফিরে আসবে। তবে তুমি যদি ট্রাক ছাড়াও জঙ্গলের ভেতর থেকে বাইরে জীবিত ফিরে আসতে পারো, অন্ততপক্ষে আমরা জানতে তো পারবো যে জঙ্গলের ভেতর কি চলছে। আমি তাকে আবারও প্রশ্ন করলাম, ওই জঙ্গলের মধ্যে এমন কি আছে? সে বলল, তা আমরা কেউই জানি না। আমি বললাম, জঙ্গলের মধ্যে কি আছে তা জানা গেলে তার মোকাবেলা করা আমার পক্ষে একটু সহজ হবে। সেখানে কি জঙ্গলি জানোয়ারের কারণে ট্রাকটি আনা সম্ভব হচ্ছে না, নাকি কোনো ডাকাত দল সেই জঙ্গলের মধ্যে বসবাস করে যারা মালামাল লুট করে নেয়? যদি জানা থাকতো তাহলে কাজটা সহজ হয়ে যেত। সে আমাকে বলল, তুমি বেশি চিন্তা করো না, তোমার কাজ শুধুমাত্র জঙ্গল থেকে ট্রাকটা বাইরে আনা, আর পরবর্তী কাজ সেগুলোর সব আমি সামাল দিয়ে নেব। জঙ্গলের ভিতরে কি হতে পারে আর তার মোকাবেলা আমি কিভাবে করব, এগুলো ভাবছিলাম আর সিটে হেলান দিয়ে শুয়ে পড়লাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমের চোখ দুটো বন্ধ হয়ে গেল টের পেলাম না। আর যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমরা এক জনমানবহীন নিস্তব্ধ জায়গায় এসে গেছি। চারপাশে উঁচু উঁচু ঘন গাছপালা দিয়ে ভরা। আমি দেখলাম আমার সাথে আসা লোকটি, যার নাম ছিল আকাশ, যে ট্রাকের জানালার সামনে বসে সিগারেট টানছে। আমার উঠে পড়া দেখে সে আমার দিকে তাকিয়ে বলল, ঘুম ঠিক মতো হয়েছে? আর কি ভাবলে, কাজটি কি করবে? না করতে চাইলে বলো, এখনো সময় আছে। আর যদি করতে চাও তাহলে ট্রাকের মধ্যে তোমার প্রয়োজনীয় আর সবকিছু ব্যবস্থা করে রাখা আছে। আমি শান্তভাবে তাকে বললাম, কাজটি আমি করব, কিন্তু তার আগে আমাকে এই জঙ্গল সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে হবে। আমার কাছ থেকে এই কথা শুনে আকাশ কিছুক্ষণ চেয়ে রইল, আর পরে বলল, খুব চমৎকার একটি পরিকল্পনা। এখান থেকে সামনে একটি গ্রাম আছে, তারপর আমরা সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। জঙ্গলের বাহিরের রাস্তা দিয়ে সেই গ্রামে পৌঁছাতে পৌঁছাতে আমাদের আধা ঘন্টা সময় লাগলো। তাহলে চিন্তা করো, ট্রাক দিয়ে যদি সেই জঙ্গলের আশপাশের গ্রামে যেতে আধা ঘন্টা লাগে, তাহলে ওই জঙ্গলটি কত বড় হবে। তারপর গ্রামে পৌঁছে গেলে আমি আকাশকে বললাম, তুমি এখানে ট্রাকেই থাকো, আমি গ্রামের ভেতরে গিয়ে কিছু লোকের সাথে কথা বলে আসি। তারপর গ্রামের ভেতরে চলে গেলাম, আর সেখানে গিয়ে কিছু লোকের সাথেও কথা বললাম। তারা আমাকে জানালো যে এই গ্রামে একজন বৃদ্ধ লোক থাকে, যার নাম মুজাহিদ শেখ, যে কোনো এক সময় গ্রামের চেয়ারম্যান ছিল। সে ওই জঙ্গলের ভেতর অনেকবার গিয়েছে, কারণ তার শিকার করতে ভালো লাগতো, তাই জঙ্গলে সে অনেকবার শিকার করতে গিয়েছে। আর পুরো গ্রামে সেই জঙ্গল সম্পর্কে ভালো ধারণা রাখে। তাই এবার আমি তাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তার বাড়িতে যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যায়। এ দেখে তিনি তার পোষা প্রাণীদের খাবার খাওয়াচ্ছিলেন। তারপর আমি তার কাছে গিয়ে কথাবার্তা শুরু করি, আর এক সময় জানতে পারি যে সে জঙ্গল সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান রাখেন, আর অনেকবার জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন, তবে কখনোই জঙ্গলের একেবারে গভীরে যাননি। এমনকি গ্রামের অন্যান্য কেউই কখনোই জঙ্গলের গভীরে যাওয়ার চেষ্টা করেনি। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সবাই যেত। তাদের গ্রামটি জঙ্গল থেকে বেশ দূরে ছিল, আর অত একটা উন্নত ছিল না। গ্রামের সকলের যদিও কৃষি কাজের উপর নির্ভরশীল ছিল, কিন্তু তারপরেও তাদের জীবিকার অন্যতম উৎস ওই জঙ্গলটি ছিল। সেইখান থেকে কাঠ এবং নানা রকমের পশু শিকার করত গ্রামের লোকেরা, যা দ্বারা তাদের জীবিকা অনেকটা সহজ হয়ে যেত। তাই গ্রামের সবাই জঙ্গলটিকে সম্মান করত। তবে গ্রামের সবাই জানত যে এই জঙ্গলের একদম গভীরে
কোনো একটা জিনিস আছে যেটা খুবই ভয়ঙ্কর, কিন্তু সেই জিনিসটার রহস্য তাদের কারোই জানা ছিল না। আর যতই খোঁজ খবর নিয়েছিলাম তাতে একটি কথা একেবারে স্পষ্ট গিয়েছিল যে ট্রাকটি জঙ্গলের একদম গভীরে কোথাও আছে। কারণ জঙ্গলের সামনের দিকে বা সীমানার কাছাকাছি কোনো জায়গায় থাকলে গ্রামের মানুষের চোখে ট্রাকটি অবশ্যই আসতো, কিন্তু তারা কেউই ট্রাক সম্পর্কে কিছু জানে না। সবকিছু শুনে আমি মুজাহিদ সাহেবকে বললাম আমার সাথে জঙ্গলে যেতে। তিনি আমার প্রস্তাব শুনে কিছুক্ষণ চুপচাপ হয়ে বসে রইলেন, আর পরে রাজি হয়ে গেলেন। আসলে মানুষের এক এক ধরনের নেশা থাকে, আর তার নেশা ছিল গভীর জঙ্গলে শিকার করা, যা তিনি অনেক বছর যাবৎ করতে পারেননি, আর এখন আবার সুযোগ পেয়েছেন, তাই তিনি রাজি হয়ে যান। আর আমাকে বলেন কাল ভোরে সূর্যের আলো ওঠার আগেই ওই জঙ্গলের কাঁচা রাস্তায় উপস্থিত থাকতে। আমি ঠিক আছে বলে তার থেকে বিদায় নিয়ে আকাশের কাছে চলে যাই আর ওকে সমস্ত কিছু বলি। কিন্তু আমরা মোটেও বুঝতে পারিনি যে আমাদের এই সিদ্ধান্ত আমাদের কোনো বিপদের দিকে বয়ে নিয়ে যাচ্ছে। জানলে হয়তো আর জঙ্গলের ভিতরে যেতাম না, যাওয়ার আগেই যে যার প্রাণ বাঁচিয়ে ফিরে আসতাম। মুজাহিদ সাহেব জঙ্গলে প্রায় সময় শিকারের পাশাপাশি গ্রামের হারিয়ে যাওয়া লোকজনদের খুঁজে বের করে পরিবারের কাছে দিয়ে যেতেন, তাই গ্রামের লোকেরাও তাকে খুব সম্মান করত। তার বাড়িটা ছিল জঙ্গলের সবচাইতে কাছের বাড়ি। তিনি তার বাবার কাছ থেকে শিকার করার কলাকৌশল শিখেছিল। তার বাবা তাকে প্রায় সময় জঙ্গলে শিকার করা শেখাতে নিয়ে আসতেন। তিনি ছাড়াও অন্যান্য লোকের জঙ্গলে শিকার করতে আসতো, তবে একটি সীমানা পর্যন্ত জঙ্গলের ভেতরে যেত, আর যারা বেশি বড় শিকার করতে চাইতো তাদেরকে জঙ্গলের আরেকটু গভীরে যেতে হতো। কিন্তু জঙ্গলের একদম গভীরে আজ পর্যন্ত কেউ যায়নি, কারণ সেখানে যাওয়াটা যতটা ভয়ঙ্কর ততটাই বিপজ্জনক। পরদিন সকালে আমি আমার প্রয়োজন অনুসারে একটি ব্যাগের মধ্যে কিছু জিনিসপত্র নিয়ে নেই। জিনিসপত্রগুলোর মধ্যে একটি রাইফেলও ছিল। তারপর কথা অনুযায়ী ভোরের আলো ফোটার আগে জঙ্গলের সেই কাঁচা রাস্তায় চলে যাই। সেখানে গিয়ে দেখি মুজাহিদ সাহেব আরো দুইজন লোককে নিয়ে পিঠে কিছু ব্যাগ বোঝাই করে সেখানে উপস্থিত। তাদের পিঠেও ব্যাগ ছিল, বড় বড় বন্দুক, ধারালো ছুরি আর হাতে মশাল। মুজাহিদ সাহেব আমাকে উদ্দেশ্য করে বললেন, জঙ্গলের ভিতরে যাওয়াটা খুবই বিপজ্জনক, আর তোমার ট্রাকটা যদি জঙ্গলের শেষ সীমানার কাছাকাছি কোথাও থাকতো তাহলে গ্রামের লোকেরা অবশ্যই সেটা দেখত। কিন্তু যেহেতু কেউ ট্রাকটি দেখেনি, এর মানে স্পষ্ট যে ট্রাকটি জঙ্গলের একদম গভীরে আছে, আর বড় শিকার করতে হলে জঙ্গলের ভেতরে যেতে হয়। কখনো কখনো ভালো শিকার পাওয়ার জন্য 2-3 দিন পর্যন্ত জঙ্গলের ভেতরে কাটিয়ে দিতে হয়। আমি তার কথাগুলোতে হাস্যচক ভাবে শুধু মাথা নেড়ে যাচ্ছিলাম, আর তিনি তার কথা চালিয়ে যাচ্ছিলেন। বলছিলেন, জঙ্গলে অনেক অজানা এবং বিপজ্জনক জিনিস থাকে, তুমি কল্পনাও করতে পারবে না যে কখন তোমার সামনে কি এসে দাঁড়াবে, আর তা কতটুকু ভয়ঙ্কর হতে পারে। আমরা যেমন শিকার করার জন্য গভীর জঙ্গলে যাই, ঠিক তেমনি ওই জিনিসগুলোর সীমানার মধ্যে ঢুকলে আমরাও তখন তাদের শিকারে পরিণত হয়ে যাই। আর সমস্ত শিকারী তার নিজ সীমানার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শিকারী। তোমার জন্য এটা ভালোই হয়েছে, যদি তোমার ট্রাকটা পেয়ে যায় তাহলে সেই ট্রাকে করেই জঙ্গল থেকে বাইরে ফিরে আসবো। আমার জন্য এই সমস্ত জিনিসগুলো একদম নতুন ছিল। জঙ্গলের উঁচু উঁচু ঘন বড় বড় গাছ, থমথমে পরিবেশ, হিংস্র পশুতে ভরা, আবার অজানা শক্তির উপস্থিতি, সবকিছুই নতুন। তারপর আমরা আল্লাহর নাম নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ি। তখনও ভোরের আলো ফোটেনি, আর জঙ্গলের সীমানার শুরুর দিকে পৌঁছে যাই। আস্তে আস্তে সূর্যের আলো প্রকাশ পেতে পেতে যখন সম্পূর্ণ প্রকাশিত হয়ে যায়, তখন আমরা পা রাখি জঙ্গলের ভেতরের অংশের শুরুর দিকে। আর এভাবে জঙ্গলের গভীর অংশে যাওয়া আমাদের সফর শুরু হয়ে যায়। মুজাহিদ সাহেব ভালো করেই জানতেন যে জঙ্গলের গভীরে যাওয়ার জন্য সকালের সময়টা সবচেয়ে বেশি ভালো, তাই হয়তো তিনি আমাদেরকে ভোরের আলো ফোটার আগেই জঙ্গলের সামনে আসতে বলেন। তারপর একটানা 3 থেকে 4 ঘন্টা হাঁটার পর মুজাহিদ সাহেব আমাদের সবাইকে বিশ্রাম নেওয়ার জন্য থামতে বললেন। তার এই কথা শুনে আমি যেন মনে স্বস্তি পেলাম, কারণ প্রায় 4 ঘন্টা ধরে একটানা হাঁটতে হাঁটতে আমার অবস্থা নাজেহাল হয়ে গেছে। যদিও জঙ্গলের পরিবেশটা ছিল ঠান্ডা আর নিরিবিলি, কিন্তু তার উঁচু নিচু আর পাথর, কঙ্কর ও ছোট বড় গর্ত বলা পথ খুবই ক্লান্তদায়ক ছিল। আমরা তখন জঙ্গলের মাঝখানে বিশ্রাম করার জন্য বসে পড়ি, আর সেখানে বসেই খাবার খেয়ে নেই। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে যে যার মতো এই দিক সেই দিকের কথাবার্তা বলে গল্পগুজব শুরু করে। প্রায় 1 ঘন্টার মতো বিশ্রাম নেওয়ার পর আমরা আবার উঠে পড়ি সফরের জন্য। জঙ্গলের এত গভীরে আসার পরেও ট্রাকের কোনো নামগন্ধ পাওয়া গেল না। তারপর আমরা হাঁটতে হাঁটতে আরো 3, 4, 5 ঘন্টা অতিক্রম করি, আর এমন সময় মুজাহিদ সাহেব আমাদেরকে থামার ইঙ্গিত দেন, কারণ সে রাতের ক্যাম্প বানানোর জন্য একটি উপযুক্ত জায়গা দেখতে পেয়েছিলেন। তারপর আমাদের সকলকে উদ্দেশ্য করে বললেন, আমাদের হয়তো আজ রাত জঙ্গলে এখানেই কাটাতে হবে, কারণ আমরা জঙ্গলের ভেতরে আসার পরেও তার ট্রাকের কোনো সন্ধান পাইনি, তাই আমাদেরকে আরো ভেতরে যেতে হবে। তবে আজ আর নয়, কারণ রাত হয়ে আসছে, আবার সকালে সফর করতে হবে, তাই আজ রাতটুকু এখানে কাটাবো।
মুজাহিদ সাহেব ক্যাম্পিং এর জন্য যে জায়গাটি নির্বাচন করেছিলেন সেটি একটি ছোট্ট সমতল ভূমি ছিল, আর সে ভূমিটির পাশ ঘেঁষেই ছোট্ট একটি পানির ধারা বয়ে গিয়েছিল, যা ক্যাম্পিং এর জন্য একেবারে উপযুক্ত জায়গা ছিল। মুজাহিদ সাহেব তার দুঃসঙ্গীত নিয়ে টেন্ট বানাতে শুরু করে আর আমাকে আশপাশ থেকে লাকড়ি কুড়িয়ে আনার দায়িত্ব দেন, যাতে রাতভর আমরা সেই লাভলি ক্যাম্পের সামনে জ্বালিয়ে হিংস্র পশুদের আক্রমণ থেকে বাঁচতে পারি। তারা তাদের কাজে লেগে পড়ে আর আমিও লাকড়ি সংগ্রহ করতে আশেপাশের দিকটায় চলে যাই। সময়টা তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমি লাকড়ি সংগ্রহ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর আমার মনে হলো কেউ যেন আমার নাম ধরে বারবার ডাকছে। কণ্ঠস্বরটি ছিল একজন মহিলার। আমি খুবই অবাক হয়ে যাই, কারণ আমরা সবাই তো পুরুষ ছিলাম, আমাদের সাথে কোনো মহিলা আসেনি। তাহলে এই মেয়েলি কণ্ঠ কার, আর সে আমার নাম কিভাবে জানে? আমি এই ব্যাপারটি থেকে নিজের মনোযোগ সরিয়ে আস্তে আস্তে ক্যাম্পিং এর জায়গার দিকে যেতে শুরু করি। আমার মনে ভয় হচ্ছিল, ইচ্ছা করছিল জোরে একটা দৌড় দিয়ে ক্যাম্পের সামনে চলে যাই, কিন্তু মুজাহিদ সাহেব বলেছিলেন এই ভয়ঙ্কর জায়গাগুলোতে এমন কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ না করতে যার দ্বারা বিপদ আমাদের পাশ কাটিয়ে চলে যাওয়ার হলেও গলায় চেপে বসে। তাই দৌড় না দিয়ে আস্তে আস্তে ক্যাম্পের দিকে যেতে থাকলাম। আর যখনই ক্যাম্পে পৌঁছে যাই তখন সবার আগে মুজাহিদ সাহেবের কাছে চলে যাই। তাকে দেখে আমার মনে হলো আমার চেহারার ভঙ্গি দেখে তিনি বুঝতে পেরেছেন যে আমার সাথে কিছু একটা খারাপ ঘটেছে, যে কিনা তিনি আমাকে কিছু জিজ্ঞাসা করতে যাবেন। তার আগে আমি তাকে আমার সাথে ঘটা ওই ভুতুড়ে ঘটনাটির কথা বিস্তারিতভাবে বলি। আমার কথা শুনে তার চেহারার মধ্যে ভয় আর চিন্তা রেখা স্পষ্ট ফুটে উঠতে লক্ষ্য করি। তিনি কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর বাকি দুজনকে ডেকে ঘটনাটি জানালেন, কারণ তার মতে এরকম বিপজ্জনক জায়গায় ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলো একে অপর থেকে গোপন করা ঠিক নয়, কারণ এমন জায়গায় যে কোনো অনাকাঙ্ক্ষিত আওয়াজ বা ঘটনা ভয়ঙ্কর বিপদের সংকেত হতে পারে। তাই তিনি সবাইকে বিষয়টি জানিয়ে দিলেন। সমস্ত কিছু শোনার পর তারা এই বিষয়টিকে একটি আগত ভয়ঙ্কর বিপদের সংকেত হিসেবে ধরে নিলেন আর একে অপরের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে যত দ্রুত সম্ভব আমাদের সবাইকে এই জঙ্গল ছেড়ে দিতে হবে। কিন্তু যেহেতু রাত হয়ে এসেছিল আর জঙ্গল হওয়ার কারণে পরিবেশটা সাধারণের চাইতে বেশি বিদঘুটে কালো ছিল, তাই আবার পরামর্শ করে সিদ্ধান্ত চূড়ান্ত করলেন যে আজকের রাতটা এখানেই কাটাতে হবে কোনো রকম, কারণ রাতের বেলায় এই জঙ্গলে সফর করা একদম নিরাপদ কোনো বিষয় নয়। তাই রাতটা এখানে কাটিয়ে সকালের আলো ফুটতেই আমরা সবাই জঙ্গল ছেড়ে চলে যাব, আর এই সময়ের মধ্যে কেউই এমন কোনো আচরণ বা কাণ্ড ঘটাবো না যা আমাদের জন্য বড় বিপদ বয়ে আনবে। তারপর চারজনে মিলে তাড়াতাড়ি টেস্ট তৈরির কাজ শেষ করি আর পাশের একটি বড় গাছে উঠে যাতে বসে আশপাশটা পাহারা দেয়া যায় সে ব্যবস্থা করি। ধীরে ধীরে রাতের কালো অন্ধকার সম্পূর্ণ জঙ্গলের এক এক ইঞ্চিতে ঢেকে ফেলে। সম্পূর্ণ জঙ্গলে পিনপতন নীরবতা বিরাজ করছে, চারিদিকে থমথমে হয়ে গেছে। পরিবেশটা দেখে এখন কেমন যেন গা ছমছম করছে, অজানা এক ভয় মনে উকি মারছে। এমন সময় আমরা জঙ্গলের চারপাশ থেকে নানান ধরনের পোকামাকড় আর পশুর অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমরা সবাই ক্যাম্পের সামনে জ্বালানো আগুনের কাছে বসেছিলাম। আমি ছাড়া বাকি তিনজনকে দেখে মনে হচ্ছিল না যে তারা এত একটা ভয় পাচ্ছে। হয়তো অজানা ভয় আমাকে একাই গ্রাস করছে, কিন্তু ক্যাম্পের সামনে জ্বলন্ত আগুনটা আমার মনে সাহস সঞ্চার করছিল। রাত তখন আনুমানিক 9টা কি 9:30 বেজেছিল। ইতিমধ্যে মুজাহিদ সাহেব একটি সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেকে এক এক করে 2 ঘন্টার জন্য গাছে উঠে চারপাশ পাহারা দেবে, কিন্তু আমাকে পাহারা দিতে হবে না, কারণ না আমি জানতাম শিকার করতে আর নাই জানতাম জঙ্গলের হাবভাব সম্পর্কে। তাই তারা কোনো রকমের রিস্ক নিতে চাচ্ছিলেন না। যেহেতু আমাকে এই দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছিল, তাই আমার জন্য এটি একটি স্বস্তির ব্যাপার ছিল। মুজাহিদ সাহেবের দায়িত্বটি ছিল তৃতীয়বারের, অর্থাৎ প্রথম 2 জন পাহারা শেষ করলে 3য় নম্বরের সে পাহারা দেবে। আর ইতিমধ্যে একজন পাহারা দেওয়ার জন্য গাছে উঠে পড়েছিল। জীবনের প্রথম জঙ্গলের মধ্যে উঁচু নিচু বন্ধুর পথ চলার কারণে আমি প্রচন্ড রকমের ক্লান্ত ছিলাম। জঙ্গলের পরিবেশটা যদিও ছিল খুবই বেশি কালো বিদঘুটে আর ভয়ঙ্কর, কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর ছিল, ঠান্ডা স্নিগ্ধ। যে কোনো ক্লান্ত ব্যক্তি খুব সহজেই এরকম আবহাওয়ায় ঘুমিয়ে পড়বে। আমারও চোখ লেগে আসতে দেরি হলো না, মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। হঠাৎ ঠান্ডার কারণে আমার শরীর কাঁপতে শুরু করে। কাঁপতে কাঁপতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথেই আমার কলিজা কেঁপে ওঠে, কারণ আমি দেখলাম জঙ্গলের ঠিক মাঝখানে নিস্তব্ধ ভয়ঙ্কর জায়গায় আমি একা দাঁড়িয়ে আছি। আমার আশেপাশে আমার সঙ্গীরা কেউ নেই। আমি সম্পূর্ণ একা। চারিদিক বিদঘুটে কালো অন্ধকার, যেন কালো রং কেউ হার মানিয়ে ফেলবে। চাঁদের আলোতে অস্পষ্ট আর ঘোলা ঘোলা দেখা যাচ্ছিল সবকিছু। আমি খেয়াল করলাম আমার থেকে কিছুটা দূরে একটি পুকুর। ট্রাকটি ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছে, আর ট্রাকের পাশেই পানির উপরে দাঁড়িয়ে আছে একটি নারী মূর্তি।
সাদা ছেঁড়া একটি কাপড় পরা, চুলগুলো এলোমেলো, রোগা পাতলা স্বাস্থ্য, কিন্তু অস্বাভাবিক লম্বা ছিল তার হাত আর পাগুলো, যেন একটি বিশাল গাছের আকৃতির সমান। তার ঠোঁটগুলোয় মনে হচ্ছিল 2 কান পর্যন্ত গিয়ে ঠেকেছে। এই দৃশ্য দেখে আমার শরীর আরো বেশি কাঁপতে শুরু করে। বুঝে উঠতে পারি না যে তার ভয় কাঁপছে নাকি ঠান্ডায়। এমন সময় হঠাৎ সে পানি থেকে লাফ দিয়ে এক গাছের উপরে চলে যাচ্ছিল, আর বিভৎস ঠোঁট দুটি ফাঁক করে জঘন্যভাবে হাসছিল। এমন দৃশ্য দেখে ভয়ে আমার অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছিল। শরীর থেকে যেন প্রাণটা বের হয়ে গেছে, নড়তে পারছি না। চোখের পলকে ওই অশরীরীটা এক গাছ থেকে অন্য গাছে লাফ দিচ্ছিল, আর মনে হলো এবার আমার ওপরে সে লাফ দেবে। ভয় আর আতঙ্কে আমার চোখ দুটি বন্ধ হয়ে এলো। চোখ বন্ধ হতেই আমি অনুভব করতে পারলাম আমার চোখের সামনে খুবই জমকালো একটি আলো উপস্থিত হয়েছে, আর সেই আলো আসার সাথে সাথে ছায়ামূর্তিটি আর্তনাদ করতে শুরু করে। আমি চোখ খুলি, কিন্তু তার পাশে এত তীব্র আলো ছিল যে আমার চোখ যেন ঝলসে যাবে। কিছুই দেখতে পারছিলাম না। আতঙ্ক আর সহ্য করতে না পেরে হঠাৎ আমি চোখ খুললাম আর নিজেকে নিজের জায়গাতে পেলাম যেখানে ঘুমিয়েছিলাম। অর্থাৎ এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্ন কি অনুভব করা যায় নাকি? সেগুলো তো আমি অনুভব করতে পারছিলাম। ঘুম থেকে ওঠার পরেও আমার শরীর কাঁপছিল, আর ঠান্ডার মধ্যেও অঝরে ঘামছিলাম। আমার নিঃশ্বাস ভুলে গিয়েছিল, আর দম বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভব হচ্ছিল। উঠে দেখলাম মুজাহিদ সাহেব পাহারা দিচ্ছেন। আমাকে আতঙ্কে দেখে তিনি গাছ থেকে নেমে আমার কাছে আসলেন আর জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি তাকে জানালাম আমি একটি দুঃস্বপ্ন দেখেছি, আর স্বপ্নে আমি যা যা দেখেছিলাম তা বিস্তারিতভাবে তাকে জানাই। আমার স্বপ্নের কথা শুনে তিনি আরো বেশি দুশ্চিন্তায়, কারণ এটি কোনো দুঃস্বপ্ন ছিল না, বরং বিপদের সংকেত ছিল। তিনি তৎক্ষণাৎ তার ব্যাগ থেকে একটি ছুরি বের করলেন। ছুরিটি অদ্ভুত এক ভাষায় কিছু মন্ত্রের মতো লেখা ছিল। তিনি ছুরিটি মুখের সামনে নিয়ে আরো কিছু বের করে পড়ে 2 হাত দিয়ে চেপে ধরলেন, আর হাওয়ার মধ্যে একটি ক্রস চিহ্ন এঁকে সেই প্রশ্নের মধ্যে ছুরিটিকে বেঁধলেন, যেন কোনো মানুষ অন্য একজন মানুষের বুকে ছুরি বেঁধে দেয় ঠিক সেভাবে। এমন সময় হঠাৎ করে একটি মহিলার ভয়ঙ্কর চিৎকার শব্দ শোনা গেল। সেই শব্দটি একেবারে হুবহু আমার স্বপ্নে দেখা মহিলার কণ্ঠের সাথে মিলে যাচ্ছিল। আর ওই চিৎকারের বিকট আওয়াজে অন্য 2 জন সঙ্গীও ঘুম থেকে উঠে গেল। মুজাহিদ সাহেবও আতঙ্কিত হয়ে ওই চিৎকারটা শান্ত হওয়ার পর আমরা আমাদের টেন্টের আশপাশে বড় গাছগুলোতে কিছু একটা লাফালাফির মতো শব্দ শুনতে পাই। অন্যান্য শিকারীরা বুঝতে পারলেন না যে এটি কিসের শব্দ হচ্ছে। আমরা সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। মুজাহিদ সাহেব হয়তো আন্দাজ করতে পেরেছিলেন যেটি কোনো স্বাভাবিক বিষয় নয়, বরং অশুভ শক্তির উপস্থিতির লক্ষণ। আমার ভয়ের কোনো সীমা ছিল না। এতক্ষণ নীরব থাকা জঙ্গলটি অদ্ভুত কিছুর উপস্থিতি আর ভয়ঙ্কর শব্দের কারণে খুব বিভৎস এক পরিবেশে পরিণত হয়ে গেল। মুজাহিদ সাহেব আর 2 সঙ্গী তাদের টর্চের লাইটগুলো গাছের দিকে মেরে কিসের আওয়াজ আসছে তা দেখার চেষ্টা করছিলেন। একসময় তাদের লাইটের আলো গিয়ে পড়ে একটি গাছের একদম উপরে, আর সেই আলোতে আমরা সবাই দেখতে পাই একটি অশরীরী সেখানে বসে আছে। তাকে ঠিক সেই রকম দেখা যাচ্ছিল যেমনটা আমি স্বপ্নে একটি মহিলাকে দেখেছিলাম। রোগা পাতলা শরীর, হাত পাগুলো অস্বাভাবিক লম্বা, আর পরনে সাদা ছেঁড়া কাপড়। ঠোঁট দুটি 2 কানে গিয়ে ঠেকেছে। কিছুক্ষণের জন্য ভয়ে আমরা সবাই জমে গেলাম, কিন্তু পরক্ষণেই মুজাহিদ সাহেব তার রাইফেলটি উঠিয়ে সেই অশরীরের দিকে একটি গুলি ছোড়েন, আর গাছ থেকে কিছু একটা ভাব করে মাটিতে পড়ার শব্দ আসে। মুজাহিদ সাহেব তার টর্চটা সেই দিকে মাটির উপর মারেন, কিন্তু সেখানে কিছুই ছিল না। গাছের উপরে আলো মেরে দেখেন সেখানেও কিছুই নেই। এবার ভয় আমাদের সবাইকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। সবার শরীরে রক্ত হিম হয়ে যাচ্ছিল, হাত পা অসাড় হয়ে আসছিল। অনুভব শক্তি যেন হারিয়ে ফেলেছি সবাই। অনেকক্ষণ মূর্তির মতো থেকে একজন সঙ্গী কাঁপতে কাঁপতে মুজাহিদ সাহেবকে জিজ্ঞাসা করলো এটা কি ছিল, আদৌ কি এটি কোনো পশু পাখির জাতের মধ্যে পড়ে? মুজাহিদ সাহেব বললেন আমি নিজেও জানি না এটি কি ছিল। আমার এত বছরের শিকারী জীবনের অভিজ্ঞতায় আমি এরকম অদ্ভুত কিছু এর আগে আর কখনোই দেখিনি। সবাই এক সমান ভীত হয়েছিলাম, আর সিদ্ধান্ত নেই যে সকালের আলো ফোটা পর্যন্ত কেউ 2 চোখের পাতা এক করব না। বাঁচতে হলে অবশ্যই জাগতে হবে। তারপর রাতভর পেঁচার মতো সবাই জেগে বসে থাকে। সামান্য শব্দ আসলেও ভয়ে একাকার হয়ে যায়। তারপর কোনো রকম সেই রাতটি কাটে, আর ভোরের আলো ফুটতে শুরু করে। ভোরের আলো ফুটতেই আমরা আর একদণ্ড দেরি না করে ক্লান্ত শরীর নিয়েই জঙ্গল থেকে বাহির হওয়ার জন্য রওনা দিই। 2 ঘন্টা প্রায় হাঁটার পর মুজাহিদ সাহেব আমাদেরকে বলেন একটু বিশ্রাম করে নিতে। বিশ্রাম করতে করতে আমরা সবাই লক্ষ্য করলাম মুজাহিদ সাহেবের মুখে এক অজানা চিন্তা। সে ভালো করে আশপাশের এলাকা আর পরিবেশটা দেখছিল। মনে হচ্ছিল খুব গভীর এক ভাবনায় পড়ে গেছেন। আমরা তাকে কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি হতাশার কণ্ঠে বলেন আমার মনে হয় আমি রাস্তা হারিয়ে ফেলেছি। কারণ জঙ্গলে ঢোকার সময় আমি যে চিহ্নগুলো গাছের মধ্যে ছেড়ে গিয়েছিলাম সেগুলো এখন আমি আর দেখতে পাচ্ছি না।
আমাদের জঙ্গল থেকে বাহির হওয়ার রাস্তা মনে নেই, ব্যাপারটি এমন না, কিন্তু আমার মনে হচ্ছে কেমন যেন বারবার আমরা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছি, যেন গোল গোল একটি জায়গায় বারবার ঘুরছি। তাই এই কথা শুনে আমাদের পিলে চমকে উঠল। ভয় আমাদের বাঁচা যে নতুন আশাতে ফিরে পেয়েছিলাম সেটি যেন বিলীন হয়ে যাচ্ছিল আবার। তিনি বললেন, আমাদের আবার চেষ্টা করা দরকার। তাই সবাই আবার উঠে হাঁটতে শুরু করলো। প্রায় 2 ঘন্টা পার হওয়ার পর আমরা আবার আমাদের টেন্টের জায়গায় ফিরে আসি। এটা দেখে আমাদের সবার মাথাটা যেন ঘুরে যায়। ভয় আবার একই অবস্থা। আমরা মুজাহিদ সাহেবকে বলি, আজকের রাতটা এখানে কাটিয়ে দিলে হয় না? তিনি আমাদেরকে বললেন, না, তুমি স্বপ্নে যে অশরীরকে দেখেছো সে শুধু স্বপ্নে নয়, বরং বাস্তবেও আছে। আর এখন তো তাকে আমরা হামলা করেছি। সে আমাদের বাসস্থানের খবর জানে যে আমরা কোথায় থাকি, তাই এখানে আমরা একদমই থাকতে পারবো না। আমাদের এই জায়গা ছাড়া উচিত। তখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছিল। আমি একটু ভয়ে আর সাহস নিয়ে বললাম, আর আমরা যেই ট্রাকটা খুঁজতে এসেছিলাম সেই ট্রাকটার কি হবে? মুজাহিদ সাহেব আমাকে 4-5টা দেখার ইশারা দিলেন আর বললেন, ওই জঙ্গলটা দেখছো? যদিও তুমি তোমার ট্রাক পেয়ে যাও, তাহলে কি মনে করো যে এইখান থেকে ট্রাক নিয়ে সহজে বের হতে পারবে? প্রাণ নিয়ে বের হতে পারলে তো ট্রাক পাবে। বোঝার চেষ্টা করো, যদি মাথা থাকে তাহলে পাগড়ি পড়তে পারবে, কিন্তু যদি মাথা না থাকে তাহলে পাগড়ি কোথায় পড়বে? মুজাহিদ সাহেবের কথাটি একদম ঠিক ছিল। তারপর আমরা আবারও চলতে থাকি। চলতে চলতে সন্ধ্যা নেমে আসে, কিন্তু এই জঙ্গল থেকে জীবিত বাইরে যাওয়ার কোনো উপায় রূপান্তর খুঁজে পাই না। একসময় সবাই নিরাশ হয়ে বসে পড়লাম। কারো মধ্যে আর কোনো আশা নেই। যে যার মতো বসে আল্লাহ তাআলাকে ডাকতে থাকলাম আর সবাই কাঁদছিলাম। এমন সময় আমাদের সঙ্গীদের মধ্যে একজন বলে ওঠে, সে নাকি জ্বলন্ত কাঠের গন্ধ পাচ্ছে। মুজাহিদ সাহেব তাড়াতাড়ি সেই গন্ধ শোকার চেষ্টা করেন আর তৎক্ষণাৎ আমাদের সবাইকে নিয়ে ওই ঘ্রাণ অনুসরণ করে এগোতে শুরু করেন। কারণ আমরা ভাবছিলাম হয়তো অন্য কোনো শিকারী আমাদের আশেপাশে আছে, যে রাতে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে আর আগুন জ্বালিয়েছে। হয়তো সে একা নয়, অন্য কোনো মানুষও তার সাথে থাকতে পারে। তাই দ্রুত গতিতে আমরা সেই গন্ধকে অনুসরণ করে এগোতে লাগলাম। প্রায় 10-15 মিটার এগোলে পরেই আমরা দেখতে পেলাম একটি বাঁশঝাড়ের সামনে ছোট্ট ঝুপড়ির মতো তাঁবুর নিচে একটি লোক। তাকে দেখে আমরা খুব অবাক হলাম, কারণ সে দেখতে অসম্ভব রকমের সুন্দর ছিল আর তার শরীর থেকে খুবই মিষ্টি গন্ধ বের হচ্ছিল। তাকে দেখে আমাদের সবার মনে অদ্ভুত শান্তি লাগতে শুরু করে। সে চোখ বুজে ওই তার নিচে বসে কিছু একটা করছিল। মুজাহিদ সাহেব তাড়াতাড়ি তার কাছে গেলেন আর নগ্ন কণ্ঠে সালাম দিলেন। তাকে দেখে আমরাও সালাম দিলাম। কিছুক্ষণ পর ওই ব্যক্তি চোখ খুলল। তার পরনে সাদা ধবধবে একটি পাঞ্জাবি ছিল। অসম্ভব সুন্দর নুরানি চেহারা। খুব ভালোবাসার কণ্ঠে তিনি আমাদের সালামের উত্তর দিলেন। আর আমাদের কিছু বলার আগেই তিনি বলে উঠলেন, চিন্তা করো না, আজ রাতটা তোমরা সবাই আমার সাথে কাটাও। সকালে আমি তোমাদেরকে জঙ্গলের বাইরে দিয়ে আসব। তার কথা শুনে আমাদের চোখ কপালে উঠে গেল, কারণ আমরা তো এখন পর্যন্ত তাকে কিছু বলিনি। তাহলে সে কিভাবে জানলো? এই কথা শুনে মুজাহিদ সাহেব আস্তে আস্তে নম্র কণ্ঠে তাকে কাল রাতের সমস্ত ঘটনা বললেন। লোকটি মুচকি হেসে বললেন, ধৈর্য রাখো, আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। তার কথাগুলো শুনে আমরা খুবই স্বস্তি অনুভব করছিলাম আর মনে হচ্ছিল সে আমাদের মনের কথাগুলো প্রকাশ করার আগেই অক্ষরে অক্ষরে বুঝে যাচ্ছে। আমরা তার কথা মতো সেখানে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিয়ে নেই আর কোন রকম একটি টেন্ট বানিয়ে ট্রেনটির মধ্যে ঢুকে যাই। তবে আমাদের ভয় হচ্ছিল, যদি আজ রাত ও গত রাতের মতো দৃশ্য সহ্য করতে হয় তাহলে কি হবে। কিন্তু খুব ক্লান্ত হওয়ার কারণে আর ওই নুরানি চেহারাওয়ালা লোকটির অভয় পেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছি, কিন্তু হঠাৎ এক বিকট হাসির শব্দে আমার ঘুম ভেঙে যায় আর আমি উঠে বসি। আমি উঠে দেখি ওই শব্দটা শুধু আমি শুনিনি, বরং সবাই শুনেছে। মুজাহিদ সাহেব সহ সকলে আমরা ভয়ে একাকার হয়ে পড়লাম। এমন সময় চারিপাশের পরিবেশে একেবারে ঘন কালো হয়ে গেল। বিকট শব্দ আসছিল হাসির, সে চেনা অশরীরের সব হাসি। মুজাহিদ সাহেব আর তার 2 সঙ্গী তৎক্ষণাৎ রাইফেল গুলিতে থেকে গুলি চলতে শুরু করে ওই অশরীরের দিকে। ওই অশরীরের বিকট হাসি দিয়ে বলে, তোরা কি মনে করিস তোরা বসতে পারবি? আমি থাকতে তা কখনো সম্ভব হবে না। তোদের সবাইকে মরতে হবে। এই জঙ্গল থেকে তোদেরকে আমি বের হতে দেব না। তোরা আমার সীমানায় এসেছিস। এই কথাগুলো বারবার পরিবেশে ধ্বনিত হচ্ছিল। আমরা খেয়াল করলাম ওই নুরানি চেহারাওয়ালা লোকটার কোনো প্রতিক্রিয়া নেই। তিনি চোখ বন্ধ করে আত্তাহিয়াতুস সুরতে বসে আছেন। আমরা 4 জন ছুটে তার কাছে গেলাম আর ভয়ে তাকে জড়িয়ে ধরলাম। সে আমাদের সরিয়ে দিয়ে আকাশের দিকে হাত তুলে কি যেন বিড়বিড় করে পড়তে থাকলেন। চারিদিকে পরিবেশ ক্রমশ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। এমন সময় সে উঠে দাঁড়ালেন আর চোখ মেললেন। তখন আমাদের ঠিক বরাবর সামনে 2 হাত দূরে আমরা একটি ছায়ামূর্তিকে স্পষ্ট হতে দেখছিলাম। সেই মহিলার ছায়ামূর্তি, সেই স্বপ্নে দেখা অশরীরী, যা গত রাতেও আমার জীবনের কিয়ামত করে দিয়েছিল প্রায়। নুরানি চেহারাওয়ালা লোকটা তার একদম কাছে চলে গেলেন
আর খুবই আলতো কণ্ঠে বললেন, তুমি এমন সব লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ যারা তোমার কথা কিছুই জানে না। তোমার সাথে ঘটা ঘটনার মধ্যে যাদের কোনো দায় নেই, তুমি এই প্রতিহিংসা বন্ধ করো, কারণ এটি তোমাকে শুধুমাত্র বিপদের দিকে নিয়ে যাবে। আর তোমার প্রতিটি কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হচ্ছে, তাই তুমি মহান রবকে ভয় করো। তার এই কথাগুলো বলার পর আকস্মিকভাবে পরিবেশ একদম আগের মতো নীরব আর মনোমুগ্ধকর হতে শুরু করলো। ওই ছায়ামূর্তি নারীটি আমাদের চোখের সামনে থেকে ধীরে ধীরে উধাও হয়ে গেল। সম্পূর্ণ পরিবেশ একদম সুস্থ স্বাভাবিক হয়ে উঠল। আমরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম আর মহান রবের শুকরিয়া আদায় করতে শুরু করলাম। তিনি আমাদের দিকে তাকিয়ে শুধু বললেন, এখন ঘুমিয়ে যাও, সকালে জঙ্গল থেকে বাইরে নিয়ে যাব। এই বলে তিনি আমাদেরকে আমাদের টেন্টের মধ্যে ঢুকিয়ে নিজের ঝুপড়িতে চলে গেলেন। আমরা এবার মনের শান্তি নিয়ে একটি প্রশান্তির ঘুম দিলাম। আর সকালে যখন উঠলাম তখন আমাদের চোখ ছানা বড়া হয়ে গেল, কারণ আমরা সেই কাঁচা রাস্তার উপর ছিলাম যেখান থেকে সবাই একসাথে জঙ্গলের ভেতরে গিয়েছিলাম। আমাদের আশেপাশে দূর দূর পর্যন্ত কোনো জায়গাতেই ওই নুরানি চেহারাওয়ালা লোকটিকে আর দেখতে পেলাম না। খুব খুঁজছিলাম আশেপাশে, খুঁজতে খুঁজতে এক সময় মুজাহিদ সাহেব তাকে জঙ্গলের খুব ভেতর দেখতে পান আর আমাদেরকে ডেকে বলেন, ওই দেখো, সে ওই দেখো। এই বলে যে কিনা আমরা জঙ্গলের মধ্যে আবার পা রাখবো, ঠিক এমন সময় তিনি রাগান্বিত হয়ে আমাদের ইশারায় বললেন, জঙ্গলের ভিতরে আর পা রাখতে না। মুজাহিদ সাহেব আর বুঝতে বাকি রইল না যে তিনি আর চান না আমরা জঙ্গলের সীমানায় এক পাও এগোই। ইশারা করে তিনি সেখান থেকে উধাও হয়ে গেলেন। আমরা সবাই রাস্তার মধ্যে সিজদায় পড়ে গেলাম। খুব শুকরিয়া আদায় করলাম মহান আল্লাহ তাআলার, যিনি ভয়াবহ পরিস্থিতিতে আমাদের জন্য ফেরেশতার রূপক এক অস্তিত্বকে পাঠিয়েছেন। আর কৃতজ্ঞতার স্বরূপ ওই নুরানি চেহারা বলার জন্য অনেক দোয়া করি। তারপর দ্রুত সেখান থেকে মুজাহিদ সাহেব আমাকে তার দুই সঙ্গী সহ ট্রাকের সামনে পৌঁছে দেয় আর নিজেরা নিজেদের গন্তব্যে চলে যায়। রাতে অপেক্ষারত আকাশ আমাকে দেখে খুব প্রশান্তির হাসি হাসে। আমি ট্রাকের মধ্যে গিয়ে তাকে সমস্ত ঘটনাগুলো বিস্তারিত বলি। সে আমাকে জানায় গত রাতে নাকি সে একটি নারী কণ্ঠে আওয়াজ শুনেছিল, যে আওয়াজটি তাকে বলেছিল তোর সঙ্গে আর ফিরে আসবে না, কারণ সে বিপদে পড়েছে আর তোর সাহায্য চায়, তুই জঙ্গলের ভেতরে আয়। এগুলো বলে ওই আওয়াজ থেমে যায়, কিন্তু সে ভয় পেয়ে জঙ্গলের ভেতরে যাওয়ার সাহস করে না আর এখানে আমার জন্য অপেক্ষা করতে থাকে। আনন্দে সে আমাকে আর আমি তাকে জড়িয়ে ধরি আর ওই জায়গা ছেড়ে দ্রুত ফিরে আসি। স্বপ্নে আমি যে দেখেছিলাম ট্রাকটি পানিতে ডুবে গিয়েছে, তার শুধু স্বপ্ন ছিল না, তা ছিল সত্য। তাই কাজ সম্পন্ন করতে না পারায় আমাকে আর কোনো টাকা দেওয়া হয়নি আর আমিও কিছু বলিনি। সেই থেকে আমি ট্রাক চালাতে খুব ভয় পাই। এই ছিল আমার জীবনের এমন এক অভিজ্ঞতা। 2003 সালের ঘটনা। ওনার ফুফুর বাড়ি তখন ছিল লালবাগে। সেই বাসায় মূলত ঘটনাটা ঘটে। তো ওনার ফুফাতো ভাই একটা কুকুর পালতো। সেই কুকুরটার বয়স ছিল আনুমানিক 2 বছর। তো 8 মাস হয় ওনার কুকুরটা বাসায় পালে। তো কোনো একদিন রাতে সেই ফুফাতো ভাই উনি সেই কুকুরটাকে নিয়ে রাস্তার গলির মুখে উনি হাঁটাহাঁটি করছিল। কোন একটা কারণে সেই কুকুরটা ছুটে চলে যায় এবং তাকে আর পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করা হয়, পাওয়া যায় না। এবং ওনাদের পরিবারের সাথে কুকুরটা এতটাই ফ্যামিলিয়ার হয়ে গিয়েছিল যে পরিবারের প্রত্যেকটা সদস্য খুব মন খারাপ করে কুকুরটা হারিয়ে যাওয়ার পরে। 2-1 দিন পর রাতে তখন 2:30 সেই ফুফাতো ভাই তিনি হালকা হালকা ঘুমের মধ্যে আছেন। তো তিনি একটা আওয়াজ পাচ্ছেন, একটা কান্নার আওয়াজ ছিল সেটা। উনি খেয়াল করে দেখে যে একটা কুকুর কান্না করছে। উনি ভাবে যে হয়তো রাস্তার মধ্যে কোনো কুকুর কান্নাকাটি করছে, এজন্য তিনি ততটা গুরুত্ব দেন না, তিনি ঘুমায় যায়। এরকম টানা 3-4 দিন হতে থাকে। প্রতি রাতেই একই সময় কুকুরের কান্নার আওয়াজ। 5ম দিন তিনি ভাবে যে আসলে আজকে দেখবে যে কুকুরের কান্নার আওয়াজটা আসলে হয় নাকি এবং কি ঘটে। তিনি দোয়া করে বারান্দা গিয়ে দেখবে। উনি আবার শুতে যায়। রাতে তখন 2:15 একটা কুকুরের কান্নার আওয়াজ আসছে এবং ওনার যে বারান্দা আছে সেখান থেকে কান্নার আওয়াজটা আসতেছে। তিনি তারপর সে বারান্দায় গিয়ে দেখতে পায় একটা মহিলা ওনার যে বারান্দাটা আছে সেখানে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে এবং সে মহিলাটা নিজের মুখ থেকে এরকম কান্নার আওয়াজ করছে। কালো পোশাক পরা ছিল মহিলাটা এবং ওনাদের বিল্ডিংটা এতটা উঁচু ছিল যে পাশের বাসার থেকে কেউ লাফ দিয়ে আসবে এরকম হওয়ার কথা না। উনি চিৎকার দেয়। ওনার রুমে সবাই তাড়াহুড়া করে আসে এবং উনি বলে যে বারান্দায় কিছু একটা তিনি দেখেছে। সবাই বারান্দাকে দেখে কিছুই নাই। এরপর ওনাকে বুঝায় যে হয়তোবা তুমি স্বপ্ন দেখছো, খারাপ কিছু একটা হইতে পারে, এটা ভুলে যায়, এটা তেমন কিছু হয় নাই। ওনাকে কোনো রকম বুঝে দেওয়া হয়। তারপর এরকম কান্নার আওয়াজ আর আসে না। কিন্তু সমস্যা আরেকটা ঘটে। এখন দিনের বেলা দেখা যায় যে বাসা যে মেঝে বা দেয়াল আছে এখানে
রক্তের ছোপের মতো লাল লাল ছোপ ছোপ কিছু একটা দেখা যায় প্রায় সময়। তারপর বাসা সবাই ভাবে যে এটা হয়তো অন্য কিছু একটা হবে, ওরা ততটা গুরুত্ব দেয় না। বেশ কয়েকদিন পর সেই তাইফ ভাইয়ের ফুফু তিনি রাত্রে 11টা কি 12টার দিকে ডাইনিং রুমের যে পাশে যে বেসিনটা ছিল সেখানে দাঁত ব্রাশ করছিল। বাসার সবাই তখন প্রায় ঘুম। উনি যখন দাঁত ব্রাশ করে ফ্রেশ হচ্ছিল, মুখটা ধোয়ার পর উনি আয়নাতে দেখতে পাচ্ছে যে ওনার পিছন সাইডে কোন একটা মহিলা দাঁড়িয়ে আছে এবং সেই মহিলাটা চুল ছাড়া অবস্থা এবং তার মুখে রক্ত ছোপ ছোপ এবং ওনার দিকে একটা বাজে হাসি দিয়ে আছে। উনি জোরে একটা চিৎকার দেয় এবং সেন্সলেস হয়ে যায়। বাসায় যারা ছিল তারা দ্রুত আসে, ওনাকে পানি ছিটানোর পর উনি ঘুমতে মানে সেন্সলেস থেকে উনি সেন্সে ফিরে বাসাবাকে তিনি ঘটনা বলার পর বাসায় যে ওনার হাজবেন্ড ছিল, সেই ফুফুর হাজবেন্ড, উনি বলতেছে ঠিক আছে ফজরের পর দেখি মসজিদে গিয়ে হুজুর নিয়ে আসবো, দেখি কি সমস্যা হয়েছে সেটা জানা যাবে। এরকম ফজরের পর হুজুরকে আনা হয়। হুজুর পুরাটা ঘটনা তিনি শুনে এবং তিনি শুনে বলতেছে যে ঠিক আছে আমি বাসাটা দেখে গেলাম, আর কিছু পরা পানি দিয়ে যায় বাসাটা ছিটান, আর একদিন পরে আমি এটার একটা সমাধান করবো। আমি আমার সাথে যে জিন আছে তার সাথে একটু কথা বলে দেখি সে কি বলে। তো সেই হুজুর তিনি চলে যান, একদিন পর আসে। তো তিনি আসার পর বাসার সদস্য যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে দেখেন আমি কিছু বিষয়ে কথা বলবো, হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না, কিন্তু একটা বাস্তব কথা যেটা আমি এখন বলতে যাচ্ছি। তো সেই হুজুর বলে যে কিছু জিন আছে খারাপ প্রকৃতির, তারা করে কি যে আপনারা যখন পোষা প্রাণী এরকম পালেন, যদি এগুলো হারায় যায় তারপর কিন্তু আপনাদের মনের মধ্যে দুর্বলতাটা কাজ করে, তখন কিন্তু এই খারাপ জিনিসগুলো আপনাদের মনে অ্যাটাক করে এবং তারা নানাভাবে ভয় দেখাতে পারে। এটা কিন্তু সম্ভব হতেই পারে এবং আপনাদের মাঝেই এই সমস্যাটা হয়েছে। আপনার সেই কুকুরটাকে হারিয়ে ফেলেছেন, তারপর মনে করছেন যে কিছু একটা ঘটছে, ঠিকই ঘটছে, তবে এটা খারাপ কিছু একটা হবে যেটা আপনাদের এখানে আসর করছে এবং এটা আপনাদের দুর্বলতাকে কাজে লাগে আপনাদেরকে ভয় দেখাচ্ছে। সেটা হুজুর বলে এবং হুজুর বলে যে ঠিক আছে আমি এটা ঘরটা বন্ধ করে দিচ্ছি, আশা করি সমস্যা হবে না, এটা অনেকের ঘরে এরকম ঘটে, ভয় পাওয়ার কিছু নাই। তারপর সেই হুজুর ঘরটা বন্ধ করে দেয়, তারপর খুব একটা সমস্যা সেরকম হয় না। তো আমি সামিনা এই ঘটনাটা পড়বার পর এটা যাচাই বাছাই করার জন্য জাহিদ ভাইকে ফোন দিয়ে এবং উনি আমাকে বলে যে ভাইয়া এটা হতে পারে, এটা অসম্ভব কিছু না। যাই হোক, তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। এখন আমি আরেকটি ঘটনায় চলে যাচ্ছি। এটা তসলিম সাহেবের ঘটনা। আপনারা সবাই জানেন পটুয়াখালী থেকে জাবের ভাই প্রতিনিয়ত তসলিম সাহেবের ঘটনা পাঠিয়ে যাচ্ছেন। তো তসলিম সাহেবের এই ঘটনাটা 8 বছর আগের। তো আমি ওনার ঘটনা শুরু করবার আগে আবারও বলেছি সবাইকে, যারা ওনার ঘটনা আগে শুনেনি তাদের উদ্দেশ্যে বলছি যে তসলিম সাহেব পটুয়াখালীর একজন স্বনামধন্য হুজুর। এটা ওনার ছদ্মনাম তসলিম সাহেব এবং ওনার কাছে একটা জিন থাকে, বন্ধু জিন, যে জিনের মাধ্যমে তিনি অনেক মানুষের সমস্যার সমাধান করে থাকেন। তো সেই জিন ওনাকে একটা পয়সা দিয়েছিল, সেই পয়সার মাধ্যমে আসলে তিনি কাজগুলো করে থাকেন। কোনো বিপদ আপদ ঘটলে সেই পয়সাটা বের করলে ওনার আসলে অনেক ওনার সময় মানে কিছুটা সেফ থাকে। তো আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। এটা 8 কি 9 বছর আগের একটা ঘটনা। তো সেদিন এরকম জোহরের নামাজের পরে একটা অপরিচিত নাম্বার থেকে হুজুরের কাছে ফোন আসে। তো ফোন আসার পর ওপারে যিনি ছিলেন তিনি তার নামটা বলেন ওয়াসিম এবং ওনার পরিচয় দেওয়ার পর তিনি খুব কান্নাকাটি শুরু করে। তো হুজুর বলে যে আচ্ছা আপনি শান্ত হন, কি সমস্যা একটু খুলে বলেন। তো সেই লোক বলতেছে যে আমার ছোট বোন রিমি, সে অনেক অসুস্থ, ওকে একটু আপনি দেখেন, আর আমাদের পারিবারিকভাবে খুব সমস্যা যাচ্ছে, আপনার সাহায্যের প্রয়োজন। তো হুজুর জানতে চায় যে আসলে কিভাবে আপনি আমাকে চিনেন একটু বলেন। তখন সেই ওয়াসিম ভাই তিনি বলছে যে আমি এরকম একটা ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, সেখানে আপনিও ছিলেন। তো রফিক হুজুর নামে একটা হুজুর আছে, তার কাছ থেকে আমি আপনার এরকম সন্ধান পাই। তো আমি এখন আপনার সাথে কথা বলছি, তো আপনি একটু আসেন বা আমাকে আসতে বলেন, কিভাবে সমস্যার সমাধান করা যায় আমাকে বলেন, কি করতে হবে। তো সেই হুজুর বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করে আপনি আমার বাসায় আসেন, আমার বের বাসায় ওনার বাসার ঠিকানাতে, এবং বলে যে পরের দিন এরকম মাগরিবের পর যাতে বাসায় আসে। তো সেই ওয়াসিম সাহেব তিনি পরের দিন এরকম মাগরিবের পর হুজুরের কাছে যায়। তো হুজুরের কাছে যাওয়ার পর পুরোটা ঘটনা খুলে বলে এবং বলে যে ওনার যে ছোট বোন রিমি আছে তার বিয়ে হয়েছে প্রায় 6-7 বছর। তো এর মধ্যেই তার 3বার যে মানে তিনি প্রেগনেন্ট থাকা অবস্থায় 3বারই ওনার পেটে বাচ্চা থাকা অবস্থায় বাচ্চাগুলো মারা যায় এবং তিনি এখন পর্যন্ত মা হতে পারেননি। এবং দেখা যায় যে এই বাচ্চাগুলো 7 থেকে 8 মাস বয়স হলেই তাই এটা নাকি মারা যেত। এবং ওই রিমি যে আছে ওনার শাশুড়ি মোট কথা বলে দিয়েছে যে এরপর যদি বাচ্চা না হয় তাহলে নাকি ওনাকে বাপের বাড়ি পাঠিয়ে দিবে। তো এটা নিয়ে নাকি ওনাদের মনে অনেক ক্ষোভ। তো এটা শোনার পর সেই তসলিম সাহেব উনি বলে আচ্ছা ঠিক আছে বুঝলাম, আপনার ঘটনাটা বুঝলাম। তখন সেই লোক আবার বলে যে না এটা তো গেছে আমার ওর ফ্যামিলি কত সমস্যা। তারপর যেটা হয় যে সে তো ওয়াসিম ভাই বলতেছে যে ওনাদের বাবা মার মাঝেও নাকি এরকম প্রায় সময় ঝগড়াঝাটি লেগেই থাকে
এবং ওনারা নাকি খুব সুখে শান্তিতে বসবাস করতে পারছে না। তো হুজুর পুরোটা ঘটনা শোনার পর তিনি বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি তো আপনার ঘটনাটা শুনলাম, আমি এরকম আগামীকাল আপনার বাসায় যাব, তো আজকে রাত 12টার পর আমি আগে দেখি আমার সাথে যে জিনটা আছে তার সাথে কথা বলে সে কি বলে না বলে ওতে সব শুনে তারপর আমি এরকম কালকে আপনার বাসায় যাব। তখন ওয়াসিম ভাই তিনি বলছে যে আসলে আমার বোন তো এখন আমার এখানে আছে, ওর হাজবেন্ড তো এরকম রাগে বা ক্ষোভ এরকম কারণে আসে না, ও তো ওদের বাসায় আছে, ওর স্বামী এখানে আছে। তো ওই হাজবেন্ড একটাই কথা, যেরকম বাচ্চা যেহেতু মারা যায় নিশ্চয়ই মেয়ের মানে ওই রিমির কোনো সমস্যা আছে। তো যাই হোক, সেই ওয়াসিম ভাই যাওয়ার সময় হুজুর যে জিনিসগুলো চেয়েছিল যে সেই রিমির পুরা নাম এবং তার স্বামীর পুরা নাম এবং ঠিকানা দিয়ে যায়। তো সেই রাতে 12টার পরে তসলিম সাহেবের কাছে ওনার বন্ধুজিন আসে। সেই আসার পরে বন্ধুজিনকে তিনি সম্পূর্ণ ঘটনা খুলে বলে। তো সবাই বন্ধুজিন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি একটু পর আসি, এসে দেখি জানাবো আসলে কি হয়েছে বা কি এটা সমাধান করা যায়। রাতে এরকম 1-2টা বাজে বন্ধুজিন আসে না। ফজরের নামাজের পর হুজুর চিন্তা করতে থাকি ব্যাপার, বন্ধুজিন আসছে না, সে তো এরকম সমস্যা শুনলে সঙ্গে সঙ্গে জানানোর কথা, আসে না কেনা, তো রাতে হয়ে গেল। ফজরের নাকি অনেকক্ষণ পর গিয়ে সেই বন্ধুজিন আসে, আসার পর সে নাকি অনেকক্ষণ চুপ থাকে এবং হুজুরকে বলতেছে যে মেয়েটা আসলে ও সাজা ভোগ করতেছে, আর কাজটা তো এটা আপনাকে করতে হবে, আমি হয়তো আপনাকে হেল্প করতে পারবো কিন্তু অতটা হেল্প করতে পারবো না, আপনাকে বুঝতে হবে আসলে কি সমস্যা হয়েছে। তো সে বন্ধুজিন বলতেছে যে আজকে এরকম আসরের পর সে বাসায় যান, বাসায় গিয়ে দেখেন আসলে কি হয়। তারপর হুজুর তিনি সেই ওয়াসিম ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনারা বাসার ওখানে যান এবং বাসা থেকে আরো বেশ কিছুটা আগে উনি হাঁটা শুরু করেন ওয়াসিম ভাইকে নিয়ে। তো যখন হাঁটতে হাঁটতে সেই ওয়াসিম ভাইদের বাসার কাছাকাছি যাবে তখন তিনি দেখতে পায় যে একটা সাদা পোশাক পরা একটা 9-10 বছরের ছেলে সে বাসাটা সামনে দাঁড়ায় আছে এবং হুজুরের দিকে তাকায় আছে, খুব মানে রেগে তাকায় আছে, মনে হচ্ছে যে হুজুরকে পাইলে এখনই তাকে মারধর করবে, এরকম একটা চেহারা নিয়ে দাঁড়ায় আছে। তো হুজুর সেই মুহূর্তে ওয়াসিম ভাইকে বলতেছে যে আচ্ছা আপনি কি আশেপাশে কোনো ছেলেকে দেখতে পান সাদা পোশাক পরা? ওয়াসিম ভাই বলতেছে না, আমি তো এরকম কাউকে দেখতে পারি না। তখন সেই হুজুর বুঝে যায় যে এই ছেলেটার মধ্যে কোন একটা সমস্যা হয়তো বা আছে, কারণ হুজুর নাকি এরকম অনেক খারাপ কিছু সে নিজের চোখে নাকি দেখতে পেত এবং মাঝে মাঝে নাকি সেই তসলিম সাহেব সে অনেক কারিন জিনকেও দেখতে পেত। তারপর হুজুর সে বাসায় যায়, বাসায় যাওয়ার পর দেখছে যে সোফার মধ্যে ওয়াসিম ভাইয়ের মা, বোন, ওনার বাবা বসে আছেন এবং হুজুর ওনাদের সাথে কিছুক্ষণ কথা বলার পরে পুরোটা ঘর ঘুরে দেখেন এবং প্রত্যেককে বলেন যে আপনারা অজু করে আসেন, আপনার সাথে আমার বসতে হবে। তারপর মাগরিবের নামাজ হুজুর সেই বাসাতেই পড়েন, পড়বার পর সবাইকে বলেন যে একটা বাসা খালি একটা জায়গায় নিয়ে যান যেখানে বেশ কিছু অংশ খালি আছে, সেখানে একটা গোল দাগ দিবে এবং জাফরানের পানি ছিটাবো, সেখানে আপনার সবাইকে বসতে হবে সেই গোল দাগের ভিতরে। তারপর এরকম বাসা একটা জায়গা নির্দিষ্ট জায়গায় খালি করে দেওয়া হয়, সেখানে বাসার সবাই বসেন। বসে বলতে ওই ওয়াসিম ভাই, ওনার আব্বা আম্মা এবং বোনরা বসে এবং হুজুরে বসেন। হুজুর অনেকক্ষণ দোয়া দুরুদ পড়ে। তো দোয়া পড়তে পড়তে টিনের চালে কি যেন হেঁটে যাচ্ছে এমন একটা আওয়াজ আসতে থাকে। তখন চারপাশ খুব শান্ত ছিল। হুজুর দেখছে যে হঠাৎ করে যে রিমি যে বসেছিল গোলবৃত্তের মধ্যে সে নিজের মাথা নিজেই বাড়ি দিচ্ছে দেয়ালের মধ্যে এবং দিতে দিতে সে নিজের হঠাৎ করে ফ্লোরের মধ্যে বাড়ি দেওয়া শুরু করে নিজের মাথাটা। আশেপাশে সবাই দেখে যে মাথা দিয়ে রক্ত পড়ছে এবং হুজুর প্রত্যেককে বলে যে না ওকে ধরবেন না, দেখেও কি করে। হুজুর একটা জিনিস খেয়াল করে যে রক্ত যে পড়ছে ওর মাথা দিয়ে ঠিকই রক্ত পড়ছে, কিন্তু ফ্লোরে যখন মাথাটা বাড়ি দিচ্ছে কিন্তু ফ্লোরে কোনো রক্ত পড়ছে না। হুজুর তখন বুঝে যায় যে খারাপ কিছু একটা হবে যে এই রক্তটা চুষে খাচ্ছে। হুজুর তার পয়সাটা বের করে পকেট থেকে এবং রিমির কপালে ঠেকায় এবং রিমির সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় এবং রিমির বাবা মা ভাই যারা আছে তারা কান্নায় ভেঙে পড়ে। হুজুরের পা ধরে বলে যে যেভাবেই হোক ওনাদের মেয়েকে বাঁচানোর জন্য। হুজুর সান্ত্বনা দিয়ে বলে যে না কোনো সমস্যা নাই, একটা বোতল দেন আর একটা পানি দেন, আমি পানি পড়া দিয়ে যাচ্ছি, একটা কাজ করতে হবে আজকে রাতে, এটা আমি আপনাদের সমাধান দিব, আপনার পাটা ধরা লাগবে না। তো হুজুর তারপরে ওই পানি পড়াটা ওয়াসিম ভাইকে দেয় এবং দিয়ে বলতেছে যে এক কাজ করবেন, যে আজ ওর রিমিজ আছে, ওর সেন্স এসে পড়বে, সমস্যা নেই। তো আজ রাতে আপনারা নিজেরা সব বাসার সবাই তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং তাহাজ্জুদের নামাজ পড়ার পর বাসায় যেখানে যেখানে আপনার রিমি থাকে যে রুমে সেই জায়গাটা আপনারা এরকম পানি ছিটা দিবেন এবং সেই রুমে রিমি এবং ওর মা যাতে একসাথে থাকে এবং পানি ছিটা যখন দিবেন এটা দেখবেন যে পানিটা শুকানোর আগে আবার পানি ছিটা দেওয়া লাগবে এবং ফজর পর্যন্ত দিতে হবে। তো ওয়াসিম ভাই উনি দায়িত্ব নেয় এবং উনি বলে ঠিক আছে আমি পানি ছিটা দিয়ে দিব, সমস্যা নাই। রাত 1-1:30 পর্যন্ত তাহাজ্জুদের নামাজের পর সবাই এরকম ওয়াসিম ভাই তিনি পানি ছিটা দেয়। বাসা সবাই তখন ঘুমিয়ে পড়েছে প্রায়। কোন একটা কারণে ওয়াসিম ভাই ওনার খুব ক্লান্ত লাগে, তিনি এরকম 2:30টার দিকে ঘুমায় পড়ে। তো ওনার ফজরের আগ দিয়ে হঠাৎ ঘুম ভাঙে
ঘুম ভাঙার পর তিনি তো ভুলে মনে আসে যে না, আমার তো এরকম পানি শুকানোর আগে আবার পানি ছিটানো কথা ছিল। তো উনি এরকম কোন একটা কারণে রিমির রুমে গিয়ে দেখে রিমি নেই। না থাকার পর তো বাসার সবাইকে ডাকে, আশেপাশে কোথাও নাই। দুপুর পর্যন্ত খোঁজ না হয়, রিমি কোথাও নাই। এরপর একটা ফোন আসে ওনাদের কাছে। তো ওনার বাবাকে ফোন করে একজন লোক, এবং ভদ্রলোক ফোন দিয়ে পরিচয় দিয়ে বলতেছে যে এটা বগুড়া, আর আপনার মেয়ে এখানে, ওনাকে পাওয়া গেছে, খুব কান্নাকাটি করতেছে। তো আপনার যেভাবে পারেন ওকে এসে নিয়ে যান, ও আমাদের এরকম হেফাজতে আছে, বা এরকম বগুড়া একটা থানার কথা বলে যে সে থানা তোকে রেখে দিচ্ছি। তো রিমির বাবা সে তো খুব অবাক হয়ে যায়, ওয়াসিম ভাই অবাক হয়ে যায় যে ওনাদের বোন কিভাবে, ওনার বোন এই জায়গায় গেল, এবং পটুয়াখালী থেকে বগুড়া কিন্তু অনেক দূর। তো তারপর ওনারা কোন রকম সেই রিমিকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসে। দুদিন পর এরকম আনার পরে রিমিকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়। রিমির একটাই কথা যে আমি কিছুই বলতে পারবো না, আমি ঘরের মধ্যে ছিলাম। তারপর হঠাৎ আমার যখন চেঞ্জ আসে তখন দেখি যে আমি রাস্তার পাশে, এর আগে কি হইল আমি কিছুই বলতে পারবো না। তো ওয়াসিম ভাই তারপর সিদ্ধান্ত নেয় যে তসলিম সাহেবকে আবার ফোন দিবে। তসলিম সাহেবকে ফোন দেওয়ার পর তসলিম সাহেবকে পুরোটা ঘটনা আবার বলে। তসলিম সাহেব বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আমার সাথে যে জিনিস তার সাথে কথা বলি, কথা বলার পর তারপরে আমি আবার আসবো, এসে তার বাকি কথা বলবো। তসলিম সাহেব সেই রাতেও তার বন্ধুজিনকে ডাকে। বন্ধুজিনকে ডাকার পর সে বন্ধুজিন বলছে যে আসলে মেয়েটার যে সমস্যা সেটা কিন্তু এখনো সে বলে নাই, তুমি এরকম যাওয়ার পর দেখবা যে সে কি বলে। নিজের থেকে সব কথা বলো, সত্যটাকে যাচাই বাছাই করতে হবে, তারপর বাকি কাজে আগানো যাবে। তারপর তসলিম সাহেব সেই ওয়াসিম ভাইকে বলে যে আচ্ছা আমি আজকে এরকম নির্দিষ্ট দিন দিয়ে বলছি আমি এরকম রাতে থাকবো আপনাদের বাসায়, বা থাকার ব্যবস্থা করেন, তবে আশেপাশের কাউকে এরকম জানাতে যাবেন না যে আমি রাতে থাকবো, এবং কিছু জিনিস চায় সেই তসলিম সাহেব যে জিনিসগুলো বাসায় রাখবেন। তো এরকম নির্দিষ্ট সময় তসলিম সাহেব যায় এবং ও বাসায় তিনি আসর বসান। সে ওয়াসিম ভাই, ওনার বোন এবং ওনার আব্বা আম্মা ওনাদেরকে একসাথে রুমে আনেন। তো সেই রিমিকে জিজ্ঞাসা করা হয় যে আসলে কি সমস্যার কারণে এটা হতে পারে বলতো। তখন সে রিমি বলছে যে হুজুর আমি বলতে পারি, কিন্তু আমার বাসায় যারা আছে তারা এটা কিছুই জানে না যে আমি কি এখন বলতে যাচ্ছি। সবাই একটু অবাক হয়ে যায়। তো সেই রিমি বলে যে আমি যখন কলেজে পড়তাম, সেটা আরো অনেকের আগের ঘটনা, তো আমরা এরকম 3 বান্ধবী মিলে আমরা ঠিক করি যে আমরা কুফরি কালাম শিখবো বা জাদুবিদ্যা শিখবো। তা আমাদেরই এক ছেলে বন্ধু আছে, তার সাথে কথাবার্তা বললে বিষয়, এবং সেই ছেলে বন্ধু বলে ওদের এলাকায় এরকম একটা কবিরাজ আছে যে কিনা এরকম কুফরি কালামের কাজগুলা করে দেয়। তো তারা নাকি করে দেয়, বলতে শিখিয়ে দেয় আর কি কুফরি কালামের কাজগুলা। তো তারা এরকম 3 বান্ধবী মিলে সবার প্রথমে সেই কবিরাজের কাছে যায় এবং কবিরাজকে বলে যে কুফরি কালামটা শিখবে। তো কবিরাজ কোনোভাবে রাজি হচ্ছিল না। তারপর সেই ছেলে বন্ধুরা যে নাকি যাওয়ার পর কবিরাজকে রিকোয়েস্ট করার পর কিছু টাকার বিনিময়ে সেই কবিরাজ রাজি হয় যে কুফরি কালাম শিখিয়ে দিবে। তো কবিরাজ একটা কথাই বলে যে এটা অনেক খারাপ কাজ, আপনারা শিখবেন ভালো কথা, কিন্তু মানে এটা যদি একবার শিখেন সচরাচর কারো প্রতি প্রয়োগ করতে যায় না, এটা আপনাদের ক্ষতি হতে পারে। যাই হোক, তো কবিরাজ বলে যে কিছু কাজ করতে বের আগে তো সবার প্রথমে রিমি যে ওনাকে একটা কাজ দেয় এবং বলতেছে যে একটা ছেলের লাশ আছে, কয়েকদিন আগে সে মারা গিয়েছে, তো সেই লাশটা যে কবরস্থানে আছে সেখান থেকে সেই ছেলের কাফনের যে কাপড়টা আছে একটা অংশ কেটে নিয়ে আসতে হবে। তো সেই রিমি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা, আমি নিয়ে আসতে পারবো। তখন সেই কবিরাজটা বলতেছে নিয়ে আসতে পারবেন তো ঠিক আছে, কিন্তু এই যে ছেলেটার কথা বলতেছি সে কিন্তু মানুষ এবং জিনের সংমিশ্রণে তৈরি। তার মানে হচ্ছে সেই ছেলেটার বাবা হচ্ছে জিন এবং ছেলেটার মা হচ্ছে মানব জাতির একজন। তো এরকম একটা ছেলের লাশ, সেটা এরকম কবরস্থানে আছে, নাম বলে কবরস্থানে, বলতে সেখান থেকে এরকম ওর কাফনের কাপড়টা এরকম নিয়ে আসবেন, কেটে নিয়ে আসবেন, এবং আপনি যখন যাবেন তখন হয়তো কবরস্থানে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, আপনাকে অনেকে ভয় দেখাতে পারে, এটা ভয় পেলে হবে না, আপনি সাহস দেখিয়ে সেখান থেকে নিয়ে আসবেন। তখন সেই রিমি সেটা কি রাজি হয়। তারপর সেরকম কোন এক রাতে যায়, সে একাই যায় সেখানে কবিরাজের কথা অনুযায়ী। যাওয়ার পর সেরকম সেই কবরটা পায় এবং মাটি খুঁড়ে লাশের একটা অংশ, লাশের যে কাফনের কাপড় যে একটা অংশ সেটা নিয়ে আসতে যাবে। তো সেই রিমি সেখানে প্রচন্ড ভয় পায়, এই কারণে সে আশেপাশে অনেক বাজে আওয়াজ পাচ্ছিল এবং কেউ তার কানে কানে এসে বলছিল যে এই কাফনের কাপড় ছিঁড়লে কিন্তু তোর ক্ষতি হবে, তুই সাবধানে কাজ আগা, এবং তুই যেটা কাজটা করিস তোর যে কি বড় ক্ষতি হবে তুই আজ থেকে 5-6 বছর পর বুঝতে পারবি। তো এইগুলা শোনার পর রিমি তো আগেই জেনেছিল যে কবিরাজ বলেছিল যে এরকম খারাপ কিছু হতেই পারে, ভয় দেখাতে পারে। তো রিমি নর্মালি সে কাপড়টা ছিঁড়ে কোন রকম কবিরাজের কাছে আসে। কবিরাজকে তারপর সে পরের দিন দেয়। কবিরাজ তো অনেক বাহাবা দেয় এবং ওর যে বাকি 2জন বান্ধবী ছিল তারা একটু পিছায় পড়ে, কিন্তু রিমির বেশ আগ্রহ ছিল, সেই 2জন বান্ধবী তারা আসলে আগ্রহ দেখাচ্ছিল না যে এই কাজগুলা করার।
তো রিমি তো কাজে আগ্রহী দেখা, এবং পরে কবিরাজ একদিনের পর একদিন মানে দিনের পর দিন সে একটার পর একটা মানে ভয়ানক রিচুয়াল দিত, মানে এই আজকে এই কাজ করতে হবে, কাল কোনো কাজ করতে হবে। তো রিমি নাকি এরকম দু একটা কাজ করে, কিন্তু সর্বশেষ তাকে বলা হয় যে এরকম একটা মাথার খুলি আনতে হবে এবং একটা কবরস্থান থেকে, তো এটা যেভাবে পারে নিয়ে আস। তখন রিমি একটু বেঁকে বসে, সে বলে যে না, এত মানে কাজ আমি এত কঠিন কাজ আমি করতে পারবো না, আমাকে যে কাজগুলো দিয়েছেন সেটাই আমি করলাম, এবং এরপর আপনি যদি কুফরি কালাম শিখাতে চান তো শিখান। তো কবিরাজ বলতেছে না, এখন তুমি শেষ পর্যায়ে আছো, তোমাকে এরকম মাথার খুলিটা আনতে হবে, যেভাবে পারো তুমি নিয়ে আসো। রিমি তো কোনোভাবেই রাজি হবে না, এবং সে কবিরাজ সাথে ঝগড়া করে বলতেছে যে না, আমি আজকে এগুলো শিখবো না, এগুলাতে অনেক সমস্যা হয়, পায়রাতে ভয় পাই। তো কবিরাজ বলে যে দেখো, আমি কিন্তু প্রথমেই তোমাকে বলছিলাম যে এই পথে আসলে কিন্তু ফেরত যেতে খুব সমস্যা হবে, এখন যদি ফেরত যাও তোমার কিন্তু ক্ষতি হবে, তুমি এটা করো না। তো কবিরাজ বলতেছে আবার যে দেখো, তোমাকে আমি নিজের মেয়ের মতোই দেখি, তুমি করে বলতেছি তুমি এই কাজগুলো করো না, তুমি আগে শিখে যাও, এরপর কুফরি কালাম কাউকে কারোর প্রতি প্রয়োগ করে এটা আলাদা বিষয়, কিন্তু তুমি শিখে যাও। তো সেই মেয়ে এরকম রিমি সে নাকি ঝগড়াঝাটি করে এসে পড়ে। তো সেই তসলিম সাহেবকে রিমি এটাই বলে যে আসলে আমি যে কাজটা করছি এখন এটার কারণে আমার এই সমস্যাগুলো হচ্ছে কিনা বলতে পারবো না, হুজুর আপনি আমাকে এবার বাঁচান। বাসার সবাই যারা ছিল, ওয়াসিম ভাই এবং ওনার বাবা মা, তো এগুলো শুনে পুরো অবাক। তো হুজুর বলতেছে আচ্ছা ঠিক আছে, যেটা করা ঘটছে এটা তো কিছু বলে লাভ নাই, তা আমি দেখি কি করা যায়, আমাকে একটু সময় দেন, একা থাকতে দেন। তসলিম সাহেবকে একটা রুমে একা থাকতে দেওয়া হয়। রাতে বন্ধু জিন আসে জমজমের পানি নিয়ে, এবং এসে বলতেছে যে আপনি যে সব কি কি হয়েছে তুমি সবই শুনছি, তো জমজমের পানিটা আগে ঘরে ছিটাবেন, এবং এই যে ছেলেটাকে আপনি দেখতেছেন, যে ছেলেটা আপনার বাসায় ঢুকতে দেখছিলেন সাদা পোশাক পরা ছেলেটা, এটা হচ্ছে সেই ছেলেটার কারিন, যে ছেলেটার কাপড়ে কাপড় এই রিমি ছিঁড়ছিল। এবং রিমি একটা কথা গোপন রাখছে, সে যখন কাপড়ে কাপড় ছিঁড়তে যায় তার হাতে একটা চাকু জাতীয় কিছু একটা ছিল, যেটা ছেলেটার মাথায় গিয়ে আঘাত করে, মাথায় গিয়ে আঘাত লাগে, এবং সেই কারণে ছেলেটার খুবই কষ্ট পায়। এবং সেটা যে বাবা আছে জিন, সে কিন্তু এখনো বেঁচে আছে, সে কিন্তু এই চাচ্ছের যে রিমির একটা বড় ক্ষতি হোক, এবং রিমি যে পেটে 3টা বাচ্চা আছে সেই জিনটাই হয়তো বা এরকম কাজগুলো করতে পারে, যে বাচ্চাটা নষ্ট করতেছে। তারপরে সেই বন্ধু জিন বলে যে আপনি সেই জিনটাকে ডাকেন, দেখেন। তারপর কিছুক্ষণ পরে হুজুর একা থাকার কিছুক্ষণ পরে তারপর বাসার সবাই আবার একসাথে করেন, এবং করে বলতেছে আমি একটা আসর বসায় যে একটা জিনকে হাজির করব। তখন সেই ওরা সবাই আসর বসাতে এরকম আগ্রহ হয়, এবং আসর বসানো হয়, এবং অনেক বলার পর সেই ছেলের বাবা যে জিন আছে তাকে হাজির করানো হয়, এবং সেই জিন এসে খুব গম্ভীর গলায় পুরোটা ঘটনা বলে সবার সামনেই। এবং সেই জিনটা যে আসে তখন নাকি বাসার সবাই দেখে যে মানে অবয়ব আকৃতির কিছু একটা, কিন্তু পুরোটা রুম অন্ধকার ছিল, এবং একটা শুধু ভয়েস আসছিল, এবং গম্ভীর গলায় ভয়েস, এবং চিকন একটা আলোর মতো নাকি একটা ছিল। তো তারপর সেই তসলিম সাহেব সেই জিনটাকে বলে আসলে কি সমস্যা হয়েছে একটু যদি খুলে বলতেন। তো সেই বয়স্ক জিনটা বলতেছে, মানে যে জিনটা খুব বয়স্ক, সে বলতেছে যে আপনি তো সবই জানেন, আপনার বন্ধু জিন তো সবই বলছে, তাহলে কেন আমাকে জিজ্ঞেস করতেছেন? এই মেয়েটা তো আমার যে সন্তান ছিল তাকে এরকম ওর কবরে গিয়ে ওকে ক্ষতি করতে চাইছিল, তো এটা কেন করতে চাইলো, এবং এর জন্য আমি ওর 3টা বাচ্চা শেষ করছি, এবং ওর সামনে যদি কোনো সন্তান হয় ওগুলো আমি শেষ করব। তখন সেই বন্ধু জিন ওই জিনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেই জিন এগুলা কোনো কিছুই সে বুঝবে না। এবং সেই তসলিম সাহেব বলছে আচ্ছা সবই নাহলে বুঝলাম, কিন্তু মেয়েটাকে এরকম আপনি বগুড়া এরকম রাস্তায় নিয়ে গেছিলেন কেন? তখন সে জিনটা বলতেছিল যে আমি মেয়েটাকে ক্ষমা করতাম, এবং আপনারা নিজেরাই মেয়েটাকে নিয়ে আসছেন, এবং আমি চাচ্ছিলাম যে বগুড়ায় সেই বন্ধু জিনটা বলে যে বগুড়ায় সে আমার যে সন্তান আছে তার মা ওখানে, এবং মানে মানব জাতির যে মহিলাটা ছিল আর কি, সেই ছেলেটার মা সে নাকি বগুড়াতেই থাকতো। মানে সেই জিনটা চেয়েছিল যে রিমি সে বগুড়ায় যাক, এবং মহিলাটার কাছে ওই ছেলেটার মায়ের কাছে, মানে এই জিনের স্ত্রীর কাছে, মানব জাতির স্ত্রী আছে সেই স্ত্রীর কাছে ক্ষমা চাক, কিন্তু তার আগেই নাকি সেই রিমিকে নিয়ে আসা হয়। তো সেই জিন বলতেছে যে যেখানে আমি করতে দিতাম ক্ষমা, হয়তো আমি করার ব্যবস্থা করে দিতাম, কিন্তু আসলে আমি করবো না, এই কারণে ওরা মেয়েটাকে নিয়ে আসছে, আর এখন তো আমি কোনোভাবেই করবো না, এবং ক্ষমা ওকে আমি করবোই না, ওর পেটে আর কখনো বাচ্চা হবে না। এগুলো একের পর এক কথা তো বলেই যাচ্ছে। তারপর সেই জিনটাকে যখন বোঝানো হচ্ছিল, তো জিনটাকে হঠাৎ করে চলে যায়, আর আসে না, ওকে অনেক ডাকা হয়, সেই জিন আর আসে না। তখন তো তসলিম সাহেব সেই রিমি এবং ওর পরিবারকে বলেন দেখেন যেটা ঘটনা তো ঘটছে, এখন তো আর কিছু বলার নাই, সেই জিন আসতেছে, যদি পরবর্তীতে আনা যায় তাহলে হয়তো এটা সমস্যার সমাধান করা যেতে পারে। তখন সেই রিমিনাকে খুব কান্নাকাটি করে এবং বলতেছে যে আমার জীবন ভিক্ষা দিয়ে, মানে আমার জীবনের বিনিময় হলে আমার সন্তানের একটা দরকার, এরকম মানে তসলিম সাহেবকে বলে যে এটা কোনোভাবে সম্ভব কিনা। তসলিম সাহেব নাকি এরকম মাসের পর মাস নাকি এরকম অপেক্ষা করে সেই জিনটার জন্য, সেই জিন নাকি আর আসে না। তো প্রায় 2-3 বছর
পরে গিয়ে তসলিম সাহেব শুনে যে সেই রিমির নাকি আর এরকম বাচ্চা হয় না, সে নাকি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিল। তো তারপরে উনি তো এই সমস্যার একটা সমাধান করতে পারে না। তো উনি শুধু এটুকুই বলে সেই জাবের ভাইকে যে দেখো, অনেক ঘটনায় তো আসলে আমি সমাধান করতে পারি বা সমস্যার সমাধান করতে পারি মানুষের, কিন্তু এই সমস্যার সমাধানটা করতে পারি না শুধু একটা ইমিটার বাজে একটা কাজ করার কারণে, যে কুফরি কালাম কাজে এরকম আগায় গেছিল। তো যাই হোক, এই ঘটনা থেকে যেন আমরা বুঝি যে আসলে কুফরি কালাম কতটা বাজে, এটা থেকে আমাদের আসলে সবারই বিরত থাকা উচিত। আমি যাদের বাসায় থাকি, যে আঙ্কেলের বাসায় থাকি, সেই আঙ্কেলের নাম হচ্ছে চমক আলী এবং তিনি বাংলাদেশি এবং আঙ্কেল আমাকে অত্যন্ত স্নেহ করে এবং আমার সাথে আঙ্কেলের খুবই ভালো সম্পর্ক এবং আমি আঙ্কেলকে আসলে থ্যাংক ইউ দিয়ে শেষ করতে পারবো না। এতটাই উপকার করেছেন তিনি আমাকে এবং যে অনেক ভালো একজন মানুষ। এই আঙ্কেলের ঘটনা আমি কয়েকবার শেয়ার করেছি যে এই আঙ্কেল জিনিস দেখতে পারে এবং ছোটবেলা থেকেই অনেক আগের থেকে দেখতে পারে। তো সবাইকে সবসময় সব কথা সে বলে না, মাঝে মধ্যেই সে শেয়ার করে। তো ওনার সাথে ওনার আরেকজন পার্টনার আছেন, তিনি আমাকে বলছেন যে ওনার নাম নাহিদ ভাই, নাহিদ ভাই বলছে যে আলিফ ভাই উনি তো কয়েকদিন আগে আবার দেখছে। আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল কি অবস্থা, কাহিনী কি? তো আমি তো ব্রিস্টল থাকি, তো আঙ্কেল ব্রিস্টল থেকে বাথে গিয়েছিল, এটা আমাদের পাশের আর একটা জায়গা, পাশের একটা শহর। তো বাথ থেকে আসার পথে রাত হয়ে যায় 2টা। তো এইখানে রাত 2টা আসলে গভীর রাত বলবো না, আমাদের এখানে রাত শুরু হয় হচ্ছে এখন এই সামার সিজনে রাত শুরু হচ্ছে 9:45টার দিকে। রাত শুরু হয় মানে সন্ধ্যা মাগরিবের ওয়াক্ত শুরু হয় হচ্ছে মাগরিবের নামাজ হয় হচ্ছে 9:40-এ, রাত 9:40 আর কি, বাংলাদেশের মতো যদি বলতে যাই। তো 10টার দিকে রাত একদম হয়ে যায় এবং আবার দিন হয়ে যায় হচ্ছে আপনারা দেখবেন যে 3:40-45-এ, যারা ইউকে তে আছেন জানেন যে 3:40-45-এই অনেকটা আলো দেখা যায় আর কি। তো খুব অল্প সময়ের রাত। তো এই কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে, 7-8 দিন আগে আঙ্কেল বাথে গিয়েছিল। তো রাত 1-1:30 বেজে যায়, তার সাথে তার বোনের হাজবেন্ড ছিল। তো তারা ব্রিস্টল ব্যাক করছে, বাথ থেকে আসার সময় ব্রিস্টল ব্যাক করছে আর কি। তো তারা শর্টকাট নিতে যায় একটা রাস্তা দিয়ে, সেই রাস্তাটা একটু চিকন, 2টা গাড়ি যাওয়া আসা করতে পারে আর গাছগাছালি দিয়ে ঘেরা। আপনাদেরকে একটু ছোট করে বলি, এখানে আমরা রাত 12টা-1টার পরে, আমি ফজরের ওয়াক্তে যখন বের হই নামাজ পড়তে, তখন অনেক সময় উল্লুক দেখা যায়, তারপর কাঠবিড়ালি দেখা যায়, হরিণ দেখা যায়। এইখানে জঙ্গলের থেকে এগুলা সব বের হয়ে আসে। আর শিয়াল খুবই অহরহ, মানে পশু পাখি, জঙ্গলের পশু পাখিকে দেখা যায় আর কি এখানে। তো উনি কি করছে, আসার সময় উনি রাত্রে 2টার দিকে দেখে যে একটা মহিলা রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে আছে এবং মহিলা বেশ লম্বা, 6 ফুটের উপরে, 6.5 ফিট 7 ফিট লম্বা এরকম একটা মহিলা লিফট যাচ্ছে গাড়িতে। তো উনি যখন গাড়িটা আরো 400-500 গজ আগে ছিল, তখনই তার বোনের জামাই তাকে বলে যে কি ব্যাপার, এত রাত্রেবেলা একটা মহিলা মানুষ লিফট দিবেন নাকি? তো চমক দাদু যেভাবে, মানে চমক আঙ্কেল যেভাবে দেখছে তার ওনার ভগ্নিপতি সেভাবে দেখছে না। তো উনি বলছে যে কি লিফট দিলে ভালো হয়, একটা মহিলা মানুষ রাতের বেলা, আর এখানকার মানুষগুলো একজন একজনকে হেল্প করতে খুব পছন্দ করে এবং হেল্পফুল সবাই। তো উনি বলছিল যে ওনাকে কি লিফট দিবেন কিনা। চমক দাদু আর মানে চমক আঙ্কেল আর কি, উনি সরাসরি গাড়ি টেনে ওখান থেকে ক্রস করে যায়। বলে পরে যখন গাড়ি থামায়, আঙ্কেল বলে যে আরে ভাই আপনি কি আপনি বুঝেন নাই এখনো? তখন হইলো বলি না, কি সমস্যা কি? বলে আরে তো যদি আমি যদি গাড়িতে উঠাইতাম, এরাই তো অ্যাক্সিডেন্ট করায় মোস্টলি। এরা দেখা যায় এদের রূপ নিয়ে আসে, তখন উল্টা পাল্টা গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট করে, দেখা যায় যারা অ্যাক্সিডেন্ট করার সময় তারা মারা যায়। তো মোস্টলি এরকম অনেক ঘটনাই ঘটেছে। তো আমি ওনাকে কেন নিব? আমি তো বুঝতে পারছিলাম যে ও আসলে মানুষের জগতে কেউ না। তখন উনি খুব ভয় পেয়ে যায়, তাহলে কি দেখলো তিনি। তো আঙ্কেল বলে যে এটা তো আমি অহরহ দেখি, ওনাকে তার এটা বলা যায় না যে আমি রেগুলারলি দেখি। তো এটা একটা ছোট্ট ঘটনা ছিল আঙ্কেলের, এবং আমি আঙ্কেলকে রেগুলার খোঁচাই, যদি কোনো কিছু দেখে আমাকে বলবে। মানে আমি সবসময় বলি যে আপনি যদি কিছু দেখেন আমাকে জানাবেন। তো এটা ছিল ঘটনা। তো চলে যাব সরাসরি শাওন ভাইয়ের কাছে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করেন এখনো করে ফেলতে পারেন এবং বেশি বেশি শেয়ার করুন। আজকে অনেক মজার মজার ঘটনা আছে এবং ভয়ের ঘটনা আছে, সবাই সেরকম প্রিপারেশন নিয়ে রাখুন। আশা করছি প্রত্যেকটি ঘটনায় আপনাদের ভালো লাগবে। ঘটনাটি ঘটেছিল তানভীরের এক কাজিনের সাথে, তার এক মামাতো ভাইয়ের সাথে। ধরে নিলাম তার নাম রিপন, কারণ সে ছদ্মনাম ব্যবহার করতে চাইছে। তো সেই ঘটনাটি আমরা শেয়ার করছি।
তানভীরের নানাবাড়ি এলাকাটা আসলে বেশ শান্ত সৌম্য একটা গ্রাম। এখানে মানুষজনের চলাফেরা খুব কম এবং বেশ প্রকৃতি ঘেরা। মানে দেখা যাচ্ছে বিস্তৃত ফসলের মাঠ, তারপরে গেলে বেশ সোজা গেলে একটা উঁচু এরকম আইল্যান্ডের মতো, সেখানে কয়েকটা ঘর বাড়ি বসত ভিটা, তারপরে আবার চলে গেছে সামনে এবং দূরে পাহাড়ের সারি। বেশ অন্যরকম, সন্ধ্যার পর একেবারেই ডিফারেন্ট একটা পরিবেশ থাকে। তো যাই হোক, তানভীর খুব এনজয় করে তার নানা বাড়ি গেলে। তো সেখানকারই ঘটনা এটি, এবং সেখানে একজন ব্যক্তি থাকতেন। সেই লোকটি বেশ বয়স্ক একজন ব্যক্তি এবং সবাই তাকে ভয় পেত বা মান্য করত, ভয় পেয়েই মান্য করত। এর কারণ হচ্ছে সবাই বিশ্বাস করত যে তিনি অনেক কিছু জানেন, তার কাছে জিন আছে, এটা সবাই জানতো, এবং তিনি অনেককে সমাধান দিতেন। গ্রামের অনেক মানুষ তার কাছে যেত বিভিন্ন রকমের তাদের প্রবলেম নিয়ে, এবং তিনি সেগুলো সমাধান করে দিতেন। আবার তিনি দেখা যেত যে মানুষের কাউকে যদি জিনে ধরতো সেটা ছাড়াতে যেতেন। আবার মানুষকে কেউ বলতো যে বদ নজর দিচ্ছে, তখন যেতেন সেখানে, ঝাড়ফুঁক করতেন, মানে এগুলো করতেন আর কি, বয়স্ক একজন মানুষ। তো তানভীরের মামা তখন ছোট, তিনি তখন কৈশোর পার করছেন এরকম অবস্থা, মানে জাস্ট যুবক হবেন এরকম অবস্থা, এরকম একটা সময় তার। তো তিনি এই ব্যাপারে খুব আগ্রহ ফিল করলেন। তিনি বেশ অনেকদিন সেই বয়স্ক মানুষটাকে, তারা চাচা ডাকতেন, তো তাকে ফলো করতেন। তিনি মাঝে মাঝে জিজ্ঞেস করতেন যে চাচা, আপনার কাছে নাকি জিন আসে, আপনার কাছে নাকি জিন আসে। তো তিনি তাকে বলতেন নাই, মানে ধমক দিতেন যে আইন থেকে এসব কি করছে, এগুলা তিনি শুনতেন না। তো তানভীরের সেই কাজিন তাকে প্রায় এরকম যে খোঁচাতেন আর কি, যে চাচা জিন দেখেন না। তো তিনি বকা দিয়ে বলতেন যা, একেবারে যা, খবরদার। আর তোরে শুনছি যে তুই এরকম দুপুরবেলা হাঁটস, ওই যে ক্ষেতের মধ্যে দিয়ে সন্ধ্যা যাবি না, উল্টা না করতো সে চাচা। তো যাই হোক, এইভাবেই তানভীরের এই মামাতো ভাই খুব কিউরিয়াস হয়ে যায় ওই ভদ্রলোকের প্রতি, বয়স্ক লোকটার প্রতি। তো তিনি থাকতেন হচ্ছে সেই তাদের যে এই গ্রামের যে শেষ প্রান্তটা ছিল, শেষ প্রান্তের ওইখানে যেই ভিটাটা, সেটা বেশ অনেক গাছপালা দিয়ে ঘেরা একটা জায়গা। ওই যে বললাম যে বিস্তৃত মাঠ, তারপর উঁচু হয়ে যায় একটা, ওগুলোকে ট্যাকের মতো বলে অনেক জায়গায়, সেই জায়গায় বেশ গাছপালা উঠছে। তো এই জায়গাতে ছিল সেই বয়স্ক লোকটার বাসা, এবং সবাই জানতেন যে খুব মিস্টিরিয়াস ভাবে তিনি এখন একাই থাকেন, তার পরিবারের কেউ নাই। তার স্ত্রী সম্ভবত বিয়োগ হয়েছেন অনেকদিন আগে, এবং তিনি একাই থাকেন সেখানে, এবং তার ছেলেমেয়েরা কেউ থাকেন না এখানে। এবং বেশ মিস্টিরিয়াস তার বাসা। সেখানে গেলে দেখা যায় যে মানে দিনের বেলাও গা ছমছম করে, কারণ ওই বাড়িতে যেহেতু তিনি একা থাকেন, কেউ থাকে না ওইখানে। গেলে দেখা যায় একেবারে নীরব নিথর, যে ঢোকার রাস্তাটা, দুই পাশে গাছপালা হয়েছে, সেগুলো অযত্নে বেড়ে উঠছে, এবং তার উঠানের মধ্যে গেলেও মনে হয় যে একেবারে জঙ্গলি একটা জায়গা। আর এক কোণায় তার ঘর, এবং সেখানে গিয়ে তার সাথে অনেকে দেখা টাকা করেন। পরিবেশটাই অন্যরকম। অনেকে বলেন যে ওখানে নাকি জিন ভূত চলাফেরা করে, এরকম বলতো। তো এই সমস্ত মিস্টেরিয়াস কারণে কিন্তু তানভীরের কাজিন রিপন খুব আগ্রহী ছিল এই চাচার ব্যাপারে, কারণ এরকম ক্যারেক্টার মিস্টেরিয়াস হয় যে তিনি জিন ডাকেন এবং আরো অনেক কিছু করেন। তো তার বাড়িটাও মিস্টেরিয়াস। তো একা একা যেতে কিন্তু সাহস পেত না তানভীরের কাজিন, তবে তিনি চাইতেন যে চাচার কাছ থেকে দেখতে হবে, জানতে হবে, এই কারণে ডিস্টার্ব করতেন। বাট কখনোই ওই যে চাচা তার সাথে এমন অ্যাক্ট করতেন, বকা দিতেন তাকে, যে তিনি আর মানে আর কি সাহস পেতেন না। একদিন এরকম সন্ধ্যার সময় তারা বসছে, বন্ধুরা, রিপন তার বন্ধুদেরকে নিয়ে বসছে। তাদের এখানে বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের পাশে বেশ সুন্দর বাতাস চলতেছে ওই দিন। তো বসে গল্প গুজব করতেছে সবাই। গল্পের এক পর্যায়ে রিপনের এক ফ্রেন্ড বললো যে আরে বেটা, আমি আছি পেড়ায়। বলে কি পেড়া? বলে কালকে যেতে চাচার বাসায়। চিন্তা করছোস? বলে কোন চাচা? তোর চাচা? বলে না 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 বেটা, ওই যে চাচা, ওই যে জিন চাচা। তো এই জিন চাচা শোনার পরপরই রিপনের কান খাড়া হয়ে গেছে। রিপন বললো জিন চাচা মানে? ওই যে চাচা এখানে এই করে, যে আসন দেয়, যে কাহা এখানে যাবি কেন? কারে আমার বড় ভাই কইছে কালকে 1 কলস দুধ হেরে দিয়েইতে, তা আবার কালা গরুর দুধ। এখন কালা গরুর দুধ দোয়াইতে গেলে অমুক জায়গা, মানে একটা জায়গার কথা বললো, ওই বাড়িতে আছে, ওখান থেকে নিয়ে যেতে। তা আমার ভাই কইছে যে ওখান থেকে নিয়ে ওই জিন চাচার বাসায় পৌঁছাইতে। তো তখন রিপন জিজ্ঞেস করছে কেন? আরে ভাইরে, হে কইছে বাইরে নাকি কে কি করছে, এবং এই সম্বন্ধে আরো জানাইবো। হে আসন দিব, আসন দিয়ে বৈশা বাইরে জানাইবো, হে জিনের থেকে শুনবো। তো শোনার পরে তো রিপনের মানে খুবই আগ্রহ হইলো। রিপন বললো যে এই যে একটা সুযোগ, বলে তুই যাবি দুধ নিয়ে? কবে যাবি? এই যে কালকেই যাবো। আমার নিয়ে যাইস সাথে। তুই যাবি আমার লগে? হ্যাঁ। তো তার বন্ধু তো খুব খুশি, কারণ সে মনে করছে যে একা যাবে, সে ভয় পেতেছিল, ওখানে যেতে অস্বস্তি লাগতেছিল তার কাছে।
তো যেহেতু রিপন যাবে তো খুবই খুশি সে, বলে কখন যাবি? আমার কইছে বিকালের পরে যাইতে। তো তখন রিপন বলছে আমার লয়ে যাইস। তো যাই হোক, রিপনের আর ওই দিন আড্ডাতে মন বসল না, তার খুবই আগ্রহ যে ওখানে যাবে, যে কি দেখবে, সে নিজেও একা সাহস করে ওখানে যায় না। তো যাই হোক, ওই দিন তাদের আড্ডা শেষ হয়ে গেল। পরদিন রিপন খুব আগ্রহে আছে, দুপুরের পর থেকে তাড়াতাড়ি সে মানে সবকিছু গোছায় ফেলছে এবং সে যাবে। রিপনের আসলে উদ্দেশ্য আলাদা, সে ওখানে থেকে দেখতে চায় গোপনে যে আসলে ওই চাচা কিভাবে তিনি হাজির করেন, এটা সে দেখতে চায় এবং এটা তার খুব আগ্রহ। তো এই আগ্রহে সে মানে অস্থির হয়ে গেছে। সে চিন্তা করছে যে তার বন্ধু যদি ওইখানে মানে জিনিসটা দিয়ে চলে যেতে চায়, দরকার হলে সে বলবে তুই চলে যা, তো সে লুকায় থেকে যাবে, এটা তার আগ্রহ। তো আর বন্ধু যদি থাকে তার সাথে কোনো সমস্যা নেই, দুই বন্ধু মিলে লুকায় থাকবে, এটা তার ইচ্ছা রিপনের। তো এক সময় এরকম সময় আসলো, বিকালবেলা তার বন্ধু আসলো, এসে বললো চল তাল যাইতে হইব। ঠিক আছে, তো গেল সে বন্ধুর সাথে, যে দেখলো যে এই বাসার থেকে দুধ নিতে বলছে, তারা দুধ রাখছে এরকম একটা মাটির কলসের মধ্যে। তো সেটা নিয়ে তা মানে উপর দিয়ে আবার এটা ঢাকনা দেওয়া, তো সেই কলসটা নিয়ে রওনা দিল রিপনের বন্ধু, আর রিপন তার সাথে হেঁটে যাচ্ছে। তো গ্রামের পথ, বিকাল হয়ে গেছে, খুব সুন্দর বাতাস, একেবারে ওখানে ফসলের মাঠ ছিল, এর উপর দিয়ে বাতাস আসতেছে, মানে ফসলগুলো একদম নুয়ে নিয়ে যাচ্ছে এরকম সুন্দর ঘ্রাণ। তো হাঁটতে হাঁটতে তারা চলে আসলো এই গ্রামের শেষ প্রান্তে, কারণ এই যেই চাচা সেটা বাড়ি কিন্তু একদম গ্রামের শেষ প্রান্তে। এবং হেঁটে বাঁক নিল যে যেই জায়গা দিয়ে চাচার বাড়িতে নামতে হয়, যে ভিটায় যেতে হয় চাচার ভিটা, সেটা একটা আইল, মানে ফসলের মাঝখানে আইল, ওইটা একটু উঁচু আইল। উঁচু আইলে নেমে তারপর সোজা হেঁটে যেতে হয়। তো ডানে বামে কিন্তু শুধু ফসলি মাঠ, অন্য কিছু নাই। আর এই চাচার যে ভিটা, তার ওই পাশ দিয়ে কিন্তু একেবারে গাছ গাছালি চলে গেছে একদম ঘন, এবং তারপরে দূরে দেখা যাচ্ছে টিলার ওই পাশে এরকম মানে আরো টিলা আছে আর কি, মানে দুর্গম ওই জায়গাটা। ওইখানে কখনো রিপন যায় নাই, সবসময় শুনতো ওই জায়গাটা ভয়ের। তো যাই হোক, সে বন্ধুর সাথে যে নেমে গেল সেই আইলে, এবং হেঁটে হেঁটে দুই বন্ধু যাচ্ছে। তো যখন ওই চাচার ভিটার কাছে চলে আসছে, তখন কিন্তু অলরেডি বেলা পড়ে গেছে, মানে দেখা গেছে যে আলো কমে গেছে আর কি। এই বিকালের যে রোদটা ছিল এটা একদম কমে গেছে, আর বড় বড় গাছ থাকাতে ওই জায়গাটা আর অন্ধকার লাগতেছে, বেশ ভৌতিক। তো রিপনের ফ্রেন্ডই বলতেছে, দোস্ত কি অবস্থা, চিন্তা কর কিরকম লাগে, এখানে কেমনে থাকে একটা বয়স্ক মানুষ, এ কেমনে থাকে এখানে? তো রিপন যে হ্যাঁ কইলাম না যে হ্যাঁ তো আছে, হ্যাঁ তো সাধনা করে বসে, এর জন্য থাকে, সাহস আছে বলেই তো আছে, তুই আমি তো থাকুম না, তুই আমার লগে থাকবি? বলে মানে? যে তুই যখন এই দুধটা দিয়ে যাবি, আমরা লুকায় যাবো, এখানে লুকায় দেবো হে কেমনে সাধনা করে। তো রিপনের ফ্রেন্ড কয় না না না, মাথা খারাপ নাকি, আমি এগুলোর মধ্যে নাই, তুইও থাকিস না, এটা কি করছ তুই বেটা, কি সাধনা করে তুই জানোস বেটা, পরে ভয় পাবি, কি কোথায় লুকাবি তুই? আমি থাকুম আর ঘরের আশেপাশে থাকুম কোথাও। তো তার ফ্রেন্ড তারা বারবার না করে বলে না 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 থাকিস না, তোর তো আনাই ঠিক হয় নাই, এগুলো বলতে থাকে। রিপন বলে তুই চুপ থাক, তুই থাকলে থাকবি, নাহলে চলে যা, এইভাবে বলে। তো দেখা যাচ্ছে তার বন্ধু মানে গাই গুই করতে করতে তারা ওই তাদের ভিটাতে ঢুকে পড়ে, দেখে গাছ গাছালি। রিপন বলে এখন চুপ থাক, কথা কম কর। তো দুইজনে হেঁটে হেঁটে যায়। তো গিয়ে রিপন করে কি, একটা জায়গায় যেখান থেকে খোলা উঠানের মতো আছে, ওখানে ঢোকার আগে রিপন বলে তুই একা যা, আমি এখানে ওহের সামনে যাব না, হে আমার দেহুক আমি চাই না। কারণ রিপন একটু ভয় পায়, কারণ ওই চাচার চোখ খুব তীক্ষ্ণ, তিনি অনেক কথা দেখলেই মনে হয় যে পড়ে ফেলতেছেন মানুষকে। রিপন এটার মধ্যে চায় না, রিপনকে যদি উদ্ভট প্রশ্ন করে, রিপনকে তিনি মানে ওই যে বারবার বকা টকা দেন, কারণ তিনি জানেন যে রিপন বেশি কিউরিয়াস। রিপন বলে তুই যা, বলে তিনি রিপন আস্তে করে সরে যায় পাশ থেকে। তো সরে সে পেছনে যে দেখে যে ওই চাচার ওইখানে বেশ খড় টড় রাখা ছিল এক জায়গায়, ওইটার পিছন দিয়ে সে হেঁটে চলে যায় একেবারে সাইডে, একেবারে ঘরের সাইডে, ওইখানে একদম জংলা ঝোপঝাড়, ওইটার পিছনে সে লুকায় আছে। সে দেখতেছে তার বন্ধু হেঁটে যাচ্ছে কলসি হাতে, এবং তার বন্ধু বারবার ওইদিকে তাকায় তার দিকে, সে যেদিকে গেছে সে আবার হাত দিয়ে এরকম দেখাইতেছে বন্ধুরে যা। তো মানে বন্ধুকে বলতে মানে সামনে যেতে। তো তার বন্ধু হেঁটে হেঁটে যায়, যে দেখে ওই চাচার যে ঘর, সেখানে দরজা নক করে ঠকঠক করে। তো চাচা খুলছে দরজা, খোলার পর তো এইখান থেকে কথাবার্তা স্পষ্ট শোনা যায় না, হালকা বলতেছে এইটা ওইটা, হ্যাঁ যে এরকম দুধ। চাচা দুধ রেখে তাকে মনে বলছে চাচা বাসায় চলে যাও, বিদায় দিয়ে দেয়। তো তার ফ্রেন্ড আস্তে করে হেঁটে আসতে আসতে তার ফ্রেন্ড বারবার যখন এই পাশে চলে আসে তাকাচ্ছে বারবার এই দিক দিয়ে। তো রিপন আস্তে করে মাথাটা বের করে তাকে দেখাইছে চলে যেতে হাত দিয়ে। তার ফ্রেন্ড আবার ইশারা করতেছে, সে খুব রাগ করলো এখান থেকে, তার বন্ধুর উপরে খুবই রাগ করলো। তো তার বন্ধু এক পর্যায়ে আর কোনো কথা না বলে হেঁটে রওনা দিল ওই পাশে। তো
এদিকে কিন্তু বেলা অনেক পড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। যেই জায়গাটায় রিপন লুকায় আছে এই জায়গা থেকে তার বেশ অন্ধকার লাগতেছে এবং এখানে মশা কামড়াচ্ছে, মানে বেশ কষ্টের। সে দেখতেছে তার বন্ধু হেঁটে চলে গেল এবং তখনই রিপনের কাছে ভয়টা লাগলো, কারণ তার বন্ধু যেহেতু চলে গেছে তার কাছে পুরাই একা লাগতেছে জায়গায়। এবং এই যে পড়ন্ত বেলায়, মানে যখন সন্ধ্যা হয়ে আসতেছে, এই সময় মনে হচ্ছে পেছনে গাছগাছালিগুলো পুরো জেগে উঠছে, কেমন একটা শব্দ এবং ক্যাট 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 কোন একটা পোকা ডাকতেছে, একদম মাথা খারাপ করে দেওয়ার মতো। অনেকগুলা পোকা একসাথে ডাকতেছে, মানে মাথা খারাপ করার মতো ক্যাট 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 একটা শব্দ হচ্ছে। তো রিপনের কাছে ভয় লাগতেছে যে মানে মানে সে কি দেখবে, কি করবে। সে তো থেকে গেল, মানে খুব হুজুগে থেকে গেছে এখানে। কিন্তু এখন ওই জিনিস চাচা কি করে সেটা সে কিভাবে দেখবে, এটা নিয়েও তার মাথার মধ্যে টেনশন। তো দেখলো যে বেলা যখন একদম পড়ে গেছে, এইখানে কিন্তু এই জায়গাটাতে আজানের শব্দ খুব জোরে আসে না, মানে মসজিদটা অনেক দূরে এবং দূরে আজান দিছে এবং সেটা শব্দ হালকা ভাবে ভেসে আসছে এখানে। তো সে মানে একটু ভয়ে কাঁপতেছিল, রিপন মনে মনে কাঁপতেছে ভয় যে এখানে কি হবে, অন্ধকার হয়ে গেছে, এই সন্ধ্যার মধ্যে অন্ধকার লাগতেছে, গাছপাছালির মধ্যে অন্ধকার নেমে আসছে। এর মধ্যে দেখলো যে ওই দরজা খুললো, চাচা ঘরের দরজা খুললো। তো চাচার ঘরের ভিতরে হালকা আলো দেখা যাচ্ছে। চাচা হটকট করে দরজা খুলে বের হয়ে আসলো। এসে সে হেঁটে হেঁটে চাচার বাসার পেছন দিকে, মানে বাথরুম ওদিকে গেল। রিপন সাথে সাথে মানে খুব সুইফট পায়ে একটা দৌড় দিল, মানে খুব সুইফট পায়ে, সে স্যান্ডেল খুলে নিছিল হাতে, সুইফট পায়ে দৌড় দিয়ে যে চাচার ঘরের মধ্যে মানে ঢুকে গেল। সে কোনো কথা নাই, চাচার ঘরের মধ্যে ঢুকে সে ডানে বামে তাকাইতেছে, দেখতেছে যে ঘরটা মোটামুটি ভালোই বড় এবং ঘরের কোন একটা খাট আছে, আর এই পাশে আলনা আছে, আলনার পাশে আবার কাপড় চোপড় স্তূপ করে রাখা এবং আরো অনেক কিছু। এবং কেমন একটা মানে গন্ধ ভেতরে, গন্ধটা হচ্ছে মনে কিছু পোড়াইলে যেরকম গন্ধ হয় সেরকম। আর এক কোনায় সে দেখতেছে একটা হারিকেন রাখা জ্বলতেছে আর কিছু সরঞ্জাম রাখা। এই সরঞ্জামের মধ্যে যে জিনিসটার দিকে তার চোখ পড়লো সেটা দেখে তার কাছে বেশ ভয় লেগে গেল, মানে মনের মধ্যে একটা খ্যাচ করে একটা লাগছে রিপনের। দেখতেছে সরঞ্জামের মধ্যে মানে বিভিন্ন জিনিস যে রাখা এক কোনায়, সেটার মধ্যে একটা মানুষের মাথার খুলি এবং এই হারিকেনের আলোতে মনে হচ্ছে খুলিটা কেমন কালচে কালচে টাইপের দাগ এটার মধ্যে। তো সে কয়েক সেকেন্ড তাকায়, সে চিন্তা করতেছে সে লুকাবে কই, খাটের নিচে যাবে। তো চিন্তা করলো খাটের নিচে তো মানে চাদর বেশি টানা না, ওই চাচা যদি হঠাৎ করে মানে ওখানে বসে তাকায় ওদিক ওদিক তাহলে কিন্তু দেখতে পারবে যে সে খাটের নিচে। তো সে লাফ দিয়ে দেখলো যে ওখানে চাচার মানে গলা খাকারি শুনতেছে, মানে সে হয়তো কুলি টুলি করে আসতেছে গলা খাকারি দিয়ে। তো সে তাড়াতাড়ি লাফ দিয়ে যে চাচার যে আলনা ছিল যেখানে কাপড় চোপড় রাখা এবং ওইটার পিছনে সে একেবারে কাপড়ের যে স্তূপ ওইটার পিছনে সে চলে গেল। তো বুঝতে পারলো যে এই কাপড় চোপড় এগুলা মানে অনেকদিন পর পর মনে হয় এগুলো ধোয় বা কিছু, বা এগুলো হয়তো রাখার আলাদা জায়গা নেই, কারণ ঘরের মধ্যে তেমন একটা কোনো ফার্নিচারও নাই এই ঘরে। যাই হোক, সে ওই কাপড় চোপড় আলনার পিছনে সে লুকায় গেল। লুকায় সে একদম হাঁটু গেড়ে বসে আছে। এর মধ্যে কিন্তু অন্ধকার বেড়ে গেছে, এখান থেকে সে দেখতেছে ওই চাচা দরজার কাছে আসলো, এসে দেখতেছে অন্ধকার বেড়ে গেছে। সে ঢুকলো ভিতরে, ঢুকে তার মতো দরজা লাগাই দিল। তো রিপন চিন্তা করছে চাচা করে কি। তো অনেকক্ষণ দেখলো যে বসে আছে, চাচা এই করলো। তারপরে সে রিপনের ধারণা ছিল হয়তো বাইরে গেছে, বাথরুমে গেছে, এসে উনি এখানে হয়তো নামাজ কালাম পড়বেন। কিন্তু দেখলো সেটা করলো না। তিনি আস্তে করে ঘরের কোণার থেকে একটা এরকম বই বের করলেন, বইটাকে নিয়ে তিনি এরকম হাতে নিয়ে এরকম করে নাড়াচ্ছেন, কি কি ভাবতেছেন। তারপর আস্তে করে বইটাকে খুললেন। তো এইখান থেকে রিপন ভালো দেখতে পাচ্তেছে না, তবে হারিকেনের আলো বোঝা যাচ্ছে যে বইটা যে খুলছে, বইয়ের পেজের মধ্যে হালকা ভাবে আলোটা পড়ছে তির্যক ভাবে, সেটাতে বোঝা যাচ্ছে যে হলদেটে পেজ, মানে বইয়ের পেজগুলো হলদেটে, মানে অনেক পুরান। আর ভেতরে মনে হয় কলম বা কালি দিয়ে, মানে কলম কালি দিয়ে মানে ছাপা না, কিছু লেখা, এবং লেখাগুলো এখান থেকে বোঝা যাচ্ছে না। কিছু ছবিও আঁকা আছে, কলমে রাখা বা কলম বা এরকম কিছু দিয়ে, বা অনেক সময় আগের যেরকম কলম ছিল, পালকের কলম, এরকম কিছু দিয়ে কেউ আঁকছে কিছু, এবং নকশা টকশা কি কি আঁকা এবং লেখা টেখা। তো রিপন বোঝার চেষ্টা করতেছে যেগুলো কি, আর লেখা তো পড়া যাচ্ছে না এখান থেকে। তো দেখলেন যে ওই যে চাচা যে তিনি বেশ আয়েশ করে বসলেন ফ্লোরে বসে খাটের নিচে হাত দিয়ে টেনে বের করলেন একটা জল চৌকি। তো তখনই আসলে রিপনের ভয় লাগলো যে আসলে তিনি যদি খাটের তলে থাকতেন তাহলে কি হইতো। তো তিনি দেখলেন যে ওই চাচা একটা জলচৌকি বের করলেন, জলচৌকিটাও কালো কাঠের তৈরি, সেটা এনে সামনে রাখলেন, বেশ নকশা টকশা করা পায়াগুলা। তো তার সামনে রেখে সেটার উপরে একটা মোমবাতি বসালেন পাশ থেকে। মোমবাতিটা এরকম মোটা একটা লালচে মোমবাতি,
এবং সেটা রেখে তিনি একটা ম্যাচের কাঠি ধরে জ্বালালেন মোমটা জ্বলার পর ওখানে আলোটা আরেকটু উজ্জ্বল হয়ে গেল এবং দেখলেন যে বেশ একটা গোল, মানে মোমের আলোটা একটা গোল আলোর মতো তৈরি করছে, বলের মতো চারপাশে। এবং সেটা রেখে তিনি বিড়বিড় করে কিছু একটা পড়তে লাগলেন এবং হঠাৎ করে সেই চাচা ডানে বামে তাকানো শুরু করলেন। তার পড়ার সাথে বিড়বিড় করে কি পড়তেছেন এবং ডানে বামে তাকাচ্ছেন। তো তখন কিন্তু বেশ ভয় পেয়ে গেছে রিপন চিন্তা করতেছে জারি, মানে হঠাৎ করে কি তার উপস্থিতি টের পাইল বা কিছু, মনে হইতেছে যে চাচা মানে অস্বস্তি ফিল করতেছেন যে আশেপাশে কেউ আছে নাকি। ডানে বামে তাকাচ্ছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, একবার তার আলনার দিকেও তাকাইছিলেন, কিন্তু রিপন তখন একদম মাথা নিচে করে ঢুকে গেছে কাপড়ের ভেতরে। তো দেখলেন যে না, অনেকক্ষণ তাকায় তার চাচা আর কিছু বললেন না। তারপর তিনি আবার বিড়বিড় করে পড়তেছেন এবং মাঝে মাঝে একটু শব্দ হচ্ছে এবং এই শব্দগুলোর সাথে রিপন পরিচিত না, মনে হচ্ছে না তিনি অনেক মানুষকে দেখছেন আরবি পড়তে বা বাংলায় অনেক কিছু মুখস্থ করতে, এরকম না, শব্দটা একটু ডিফারেন্ট পড়তেছেন। তো তারপরে দেখলেন যে ওই চাচা হাত দিয়ে ওই যে সেই কলসিটাকে রাখছিলেন, কলসিটাকে এনে কাছে রাখলেন, এই পাশে হাত দিয়ে টেনে, সব তার হাতের ডিস্টেন্সেই ছিল, কলসিটাকে টেনে রাখলেন। তারপর ওই বইটা বের করলেন, বইটা বের করে তিনি পৃষ্ঠা উল্টায় কোন একটা পৃষ্ঠার মধ্যে কিছু একটা পড়লেন, একটা শব্দ, সেটা আমি এখানে বলতে চাচ্ছি না, একটা শব্দ পড়লেন। এই শব্দটা পড়ার সাথে সাথে মনে হলো ঘরের পাশ থেকে কতগুলো কুকুর ডেকে উঠলো ভয়ঙ্কর ভাবে, এবং এই ভয়ঙ্কর ভাবে ডাকটা, মানে কুকুরের ডাকটা এত ভয়ঙ্কর ছিল রিপন প্রায় ভয়ে সাউন্ড করে ফেলতেছিল, কিন্তু সে মানে একদম চুপ করে মানে বুঝে ফেলে যে এখানে সাউন্ড গুলো সমস্যা আছে। তার মনে হয়েছে ঠিক তার পাশ থেকেই, মানে তার ওই পাশে যে টিনের বেড়া, তার পাশ থেকেই ডাকছে কেউ। রিপন ভয়ে চুপচাপ কাপড় আঁকড়ায় ধরে চুপচাপ পড়ে আছে। সে আসলে চিন্তা করতেছে যে এখন এটা মনে ভয় হয়েছে, এবং দেখলেন যে কুকুরের ডাক শোনার সাথে সাথে ওই যে চাচা ছিলেন তিনি হেসে উঠলেন হালকা করে, এবং হাসির শব্দটাও বেশ ভয়ঙ্কর। মানে রিপন এই চাচাকে কখনো দেখেন নাই, হি ইজ ডিফারেন্ট, মানে সে স্বাভাবিকভাবে যেভাবে আসে মানুষের সামনে সেরকম কিছুই না, মানে একটা অন্যরকম মনে হয় অশুভ কিছু একটা। তো তারপরে দেখলেন যে ওই যে ভাষাটা পড়ছিলেন তিনি, তারপর ওইরকমই একটা ভাষায় কিছু তিনি পড়া শুরু করলেন ভারী গমগমে কণ্ঠে। পরিবেশটা একদম অন্যরকম হয়ে উঠছে, আর রিপন ভয়ে কুকড়ায় গেছে। সে একদম সেই কাপড় চোপড়ের যে মানে এখানে টাল করে রাখা ছিল সেটার পেছনে চুপচাপ মানে একেবারে গুটায় গেছে নিজে ভয়ের চোটে এই শব্দে। এবং একটু পরে দেখলেন মানে ওই যে চাচা কি কি পড়তেছে আর একটা টপ টপ শব্দ হইতেছে, টপ টপ শব্দ হইতেছে। তো টপ টপ শব্দটা তিনি বোঝার চেষ্টা করলেন, কি দেখতেও তো যায়, মানে রিপনের কিউরিয়াসিটিও তো আছে। তো সে আবার ওই ফাঁক দিয়ে আস্তে করে উকি দিলেন, দেখলেন যে সেই চাচা হাতের মধ্যে একটা এরকম কাঠের মুগুরের মতো নিছে, সেটা দিয়ে মাটিতে মারতেছে, মাটিতে মারা দিয়ে ঢপ ঢপ করে শব্দ হচ্ছে। বেশ খানিকক্ষণ করার পরে হঠাৎ করে মনে হলো ওই ঘরের দরজার মধ্যে খড়খড় খড়খড় করে শব্দ হলো, মানে কাঠের দরজা তো, 2 পাল্লার কাঠের দরজা পুরোনো আমলে, খড়খড় খড়খড় করে শব্দ হলো, মনে হলো যে মানে কেউ কাঁপাইতেছে দরজা। সাথে সাথে দেখলো যে চাচার এই যে মন্ত্র পড়া আরো জোরে হয়ে গেছে, স্ট্রং। এবং তারপরে রিপন ফিল করলো সারা ঘরে যে আবহাওয়া ছিল, মানে মোটামুটি তখনকার সময় ঠান্ডা, কিন্তু এই ঠান্ডাটা ভয়ঙ্কর ঠান্ডায় রূপ নিল, মানে একটা কাঁপুনি উঠে যাওয়ার মতো শীত। কিন্তু সেখান থেকে দেখতেছে ওই যে চাচা বসে আছে তার মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই। তারপরে সে ফিল করলো যে ঘরের মধ্যে একটা কোনো কিছুর উপস্থিতি, এবং যে মোমবাতিটা আছে মোমবাতিটা চরম ভাবে কাঁপা শুরু করলো, মনে হলো বাতাসে কাঁপতেছে, এইভাবে শিখাটা এরকম এরকম হচ্ছে। এক পর্যায়ে দেখলো যে চাচা হাত দিয়ে একটা তালি মারলো মোমবাতির সামনে, মোমবাতিটা ঠাস করে নিভে গেল। এই মোমবাতি নেভার সাথে সাথেই সে খেয়াল করলো রুমের মধ্যে একটা অবয়বটা বেশ ভয়ঙ্কর। সে বুঝতে পারতেছে হারিকেনটা কিন্তু ডিম করা ছিল, হারিকেনের আলোতে সে বুঝতে পারতেছে যে যেই অবয়বটা সে দেখতেছে একটা মানুষের অবয়ব হবে, বেশ উঁচু, 7 ফিটের মতো উচ্চতা হবে এরকম, এবং চুল বড় বড়, তার চেহারা দেখা যাচ্ছে না, চুলগুলো বড় বড়, এইভাবে দাঁড়ায় আছে। হঠাৎ করে 2 হাত মেলে ওই কর্নার থেকে সরাসরি রিপনের আলনার দিকে ছুটে আসলো, যেখানে রিপন ছিল কাপড়ের এখানে, এবং একেবারে রিপন তার কানের সামনে শুনলো যে এখানে লুকায় আসো স্ক্যান ভাইরা। মানে এটা শুনে রিপনের মানে একেবারে হার্ট বিট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। সে একটু তাকায় শুধু দেখলো একটা মুখ, সে মুখের চেহারা নাই, মানে অন্ধকার একটা মুখ, এবং চুলগুলা বড় বড়, তার দিকে ঝুঁকে আছে, আর কেমন একটা গন্ধ,
মানে সেই গন্ধটাও সে এক্সপ্লেইন করতে পারবে না যে এরকম কোন স্মেল আগে পাইছে বা কিছু। তো রিপন বেহুশ হয়ে গেল, তার আর সেন্স নাই। এরপরে রিপনের যখন সেন্স পেয়েছে, সে নিজেকে আবিষ্কার করলো তাদের বাড়ির উঠানে সে শুয়ে আছে এবং তার বাবা মা একদম উদ্গ্রীব ভাবে তার দিকে তাকায় আছে। আর দূরে সে কণ্ঠ শুনলো, সেই কণ্ঠটা হচ্ছে সেই যে চাচার। সে বলল যে ছেলেরা দেখে রাখো না কেন, আমার ঘরে আইছে, তখন আমি একটা চালান দিতেছিলাম, এই সময় আমার ঘরে আইছে, এই তো অবস্থা খারাপ, ওর অবস্থা তো আরো খারাপ হইব, ওরে ভালো কোনো হুজুর দেখাও, ভালো কোনো হুজুর দেখাও, ওর কিন্তু খারাপ অবস্থা হইব, এটার কিন্তু আমি দায় নেব না। তাই বলে শুনলেন যে ওই চাচা চলে গেল এখান থেকে, মানে কথা বলতে বলতে বিড়বিড় করতে বকা দিতে দিতে চলে গেল এখান থেকে। তো রিপনের বাবা তখন জিজ্ঞেস করতেছে, ঠিক আছোস বাবা, ঠিক আছোস, তুই ঠিক আছোস? তো রিপন কোনো কথা বলতে বলতে তার মাকে বললো পানি। তো তার মা তাকে পানি দিল খেতে। তো সে পানি খেয়ে সে উঠে বসলো। তার বাবা বলতেছে, কই গেছিলি তুই, কেন গেছিলি? ওই যে চাচা তার নাম ধরে বলছে, ওর বাড়িতে কেন গেছিলি? তো সে আর কোনো উত্তর দিতে পারছে না। তার মা বললো, আচ্ছা ছেলের আর বকা দিয়ে না। ঘরে নিয়ে আসলো, এনে তাকে শোয়াই দিছে। রিপনের কেন জানি ভয় লাগতেছে এবং গভীর রাত, তখন সে বুঝতে পারছে যে রাত বেশ গভীর। তো সে শুয়ে আছে, সে তার মাকে যেতে দিচ্ছে না, বলতেছে যে তুমি আমার সাথে থাকো, তুমি যাও না। তো তার মাও তার সাথে থাকলো। তো দরজা বন্ধ করে একসময় তাদের ঘুমানোর টাইম হয়েছে, মানে ঘুমায় যাবে সবাই, টায়ার্ড হয়ে গেছে। রিপনকে হয়তো রাতের বেলায় নিয়ে আসছে ওই চাচা এখানে। তো দরজা লাগানো, ঘুমায় যাবে। তা তার মা আস্তে করে হারিকেনটা মানে কমাই দিয়ে শুয়ে থাকলো ছেলের পাশে। তো রিপন শুয়ে আছে, হঠাৎ সে বুঝতে পারলো যে তার শরীরের টেম্পারেচার বাড়তেছে। সে বলতেছে, মা আমার গা পুড়ে যেতেছে। তো তার মা ধরে দেখলো যে হ্যাঁ আসলেই তো তোর গায়ে জ্বর, তোর গা পুড়ে যেতেছে, তারা আমি পানি নিয়ে আসি। তো তার মা গেল তার জন্য ওই জলপট্টি আনতে, আর কি ওই যে ভিজা কাপড় দিয়ে এরকম। তো যখন জলপট্টি আনতে গেছে, রিপন হঠাৎ বুঝতে পারলো তার মাথার কাছে পাশে কেউ দাঁড়ানো, একদম কানের কাছে তারে শুনতেছে। সে তাকে বলতেছে, তোরে লইয়া যামু, তুই আইসিলি ওখানে দেখতে, তোরে লইয়া যামু, দেখবি না আমারে, দেহামু দেহামু, এরকম বলতেছে। আর রিপন না না করে চিৎকার করে মা মা বলে চিৎকার শুরু করলো। তো তার মা হুড় করে আসলো ঘরের মধ্যে, সে মালসা হাতে যাবে, দেখলো যে ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু রিপনের মুখ দিয়ে তার মা দেখছে যে তার মুখ দিয়ে ফেনা ভাঙতেছে। তো তার মা তো চিৎকার চেঁচামেচি শুরু করলো। তার বাবা উঠে আসলো এবং তাকে দেখা গেল তার জ্বর আর কমতেছে না, রাতের মধ্যে সে প্রলাপ বকতেছে। তো তার গা মুছে দিল, গা মুছে দিয়ে তো পরদিন ওই দিন রাতটা ওইভাবে গেছে। রিপনের অনেক জ্বর, রাতের বেলা সে মানে বেঘরে ছিল, মাঝে মাঝে সে প্রলাপ বকতেছিল। তো পরদিন সকালবেলা রিপনের বাবা গেলেন ওখানকার মসজিদের ইমাম সাহেবের কাছে এবং বললেন যে এরকম এরকম ঘটনা ঘটছে। তো ইমাম সাহেব বললেন যে দেখেন, এখানে তো ওই যে ওই চাচার কথা বললো যে ওই লোকটা আসলে কি বলবো, সে এইসব জিন চালান করে, এগুলা করে। এখন সে আপনার ছেলে যদি ওখানে যায় এরকম কিছু হয়ে থাকে, তো এটা তো খারাপ, জিনের আসর হয়েছে তার। এখন এগুলা ওরেই বলেন আপনি করতে, আর আমি এসে ঝেড়ে দিতে পারি, আমি এসে ঝেড়ে দিই, কিন্তু ওর যেহেতু ওখান থেকে হয়েছে ও এটাই করতে পারে, আর আমিও তার সাথে কথা বলবো। তো ওই রিপনের বাবা হুজুরকে নিয়ে তাদের বাসায় আসলেন আর খবর পাঠালেন একজনকে দিয়ে ওই চাচাকে। তো ওই চাচা নাকি বলে পাঠাইছেন সে আসবে না, তার ছেলে কেন আসছে এখানে, ইত্যাদি ইত্যাদি। তো তখন হুজুর বললেন আচ্ছা আমি ঝেড়ে দিই আগে। তো হুজুর রিপনদের বাসা বন্ধ করলেন, বন্ধ করে ঝেড়ে দিলেন। ঝেড়ে দিয়ে রিপনকে বললেন যে আমি যতটুকু করার করছি, এর বেশি আমি আসলে খুব কিছু করতে পারবো না, আমার উস্তাদ এইসব ব্যাপারে তিনি ভালো জানেন, তিনি রুকাইয়া করতে পারেন, আমি ওরকম ভালো রুকাইয়া পারি না, তবে আমি ওকে ঝেড়ে দিয়েছি, আপনার ঘরটা বন্ধ করে দিয়েছি, এখানে আসবে না, ছেলেকে একটু দেখে রেখেন, আর ঘর থেকে আপাতত বেরোতে দিয়েন না, আমি আমার উস্তাদের সাথে কথা বলে দেখবো, যে সময় করে নিয়ে যেতে পারলে ভালো এখানে। তো রিপনের বাবা ওইটাতেই সন্তুষ্ট হলেন এবং তাকে ঘরের মধ্যে রাখলেন। তো রিপনের দেখা গেছে জ্বর আসতেছে, শরীর ভালো না, সে কাতরাচ্ছে এবং দেখা গেছে সন্ধ্যার পর থেকে সে জানলার দিক তাকায় ভয়ে চিৎকার করে উঠে আর বললো ওই যে আসতেছে আসতেছে, এরকম। তাদের ওখানে জানলার উপরে একটা গাছ আছে, গাছের দিকে তাকায় বলে আসতেছে আসতেছে, এরকম ভয় পায়। তো মানে একটা ভয়ঙ্কর অবস্থা। তো তার বাবা মা খুব এটা নিয়ে টেনশনে আছে। তো রাতের বেলা তার আম্মা তাকে রেখে গেছে ওই খাবার দাবারের ব্যবস্থা করতে, তাদের বাড়িতে খুব বেশি মানুষ ছিল না, তো খাবারের ব্যবস্থা করতে গেছে, এসে দেখে রিপন নাই, তার বিছানার মধ্যে রিপন নাই। তো তার মা তো ভয়ে মানে চিৎকার করে উঠছে, তার বাবাও তাড়াতাড়ি আসছে, কি ব্যাপার। তো খুঁজতে গেছে তাকে, হারিকেন নিয়ে তার বাবা দৌড়াচ্ছে উঠানের মধ্যে দিয়ে, উঠায় দেখতেছে কোথায় গেছে, পাশ দিয়ে এদিক, মানে একবার দিশেহারা অবস্থা।
তো তাকায় দেখে দূরে মনে হইতেছে গান গাওয়ার শব্দ আসতেছে এবং গানের কণ্ঠটা রিপনের সাথে মিলতেছে, বাট বেশ ভয়ঙ্কর। তো কি ব্যাপার? তো তার আব্বা আস্তে করে হারিকেন নিল এবং রিপনের এক চাচা ছিল তাকে ডাকলো। দুইজন মিলে ওখানে লাঠি নিয়ে গেল যে কি হয়েছে ওখানে কি। আর গানের শব্দটা অন্যরকম এবং এই গানের যে কথা বা কিছু তারা গ্রামে খুব একটা শুনে না, এরকম কেমন একটা কথা দিয়ে সে গান গাইতেছে। তো যে দেখে তাদের ওখানে একটা তেঁতুল গাছ ছিল এবং তেঁতুল গাছটা মাঝে মাঝে বেশ সবুজ হয়ে যায়, আর মাঝে মাঝে পাতা টাতা পড়ে একেবারে বিবর্ণ হয়ে যায়, ফলও থাকে না। তো সেই তেঁতুল গাছের গোড়ায় বসে রিপন গান গাইতেছে এবং মানে অদ্ভুত গান। এই গানের কথাও তারা শুনে নাই, তার কণ্ঠও বেশ অন্যরকম হয়ে গেছে, মানে তার যে ইউজুয়াল কণ্ঠ সেটাও না। তো তার বাবা মানে তার চাচা ভয়ার সামনেই যাবে না, রিপনকে দেখে ভয় পাইছে। তার বাবা তার চাচাকে দাঁড়া করার সামনে গেছে হারিকেন নিয়ে বলতেছে, বাবা তুই এখানে কেন আসছস বলে ডাকতে গেছে। তো ফট করে রিপন তার বাবার দিকে তাকায়, দেখে যে রিপনের চোখ উল্টায় গেছে, মানে চোখের মানে তার মনি উপর দিকে উঠে গেছে, আর সে হা হা করে হাসতেছে তার বাপকে দেখে। তারপর বাবার নাম ধরে এটা সেটা বলা শুরু করছে। তো বাপ তো সে আর ওইটা নিয়ে কেয়ার করে নাই, সে সামনে গেছে, যে রিপনকে যখন ধরছে রিপন ঝাড়া মেরে তার বাবার থেকে ছুটায় ফেলছে, অনেক শক্তি তার শরীরে। যাই হোক তার বাবা কসরত করে রিপনকে ধরে রাখতে পারে না, কঠিন অবস্থা। শেষ পর্যন্ত তার চাচাও আসে, দুইজনে মিলে তাকে টেনে বাসায় নিয়ে আসে। তাকে রাখাই যাইতেছিল না, পরে বাসার তাদের যে মোটা গাছের খুঁটি ছিল সেটার সাথে বেঁধে ফেলে রিপনকে, কারণ অন্য কোনো উপায় নেই। সে চিৎকার করতেছে, গড়গড় করতেছে, তার মুখ দিয়ে লালা ঝরতেছে, ভয়ঙ্কর অবস্থা এবং বলছে যে সবাই শেষ করে দেবো। এবং যখন রিপনকে এরকম তারা বেঁধে ফেলছে, রিপন গড়গড় করতেছে, আর ওই যে তাদের বাসার পাশে একটা তাল গাছ ছিল ওটার দিকে তাকায় হা এরকম করতেছে, শব্দ করতেছে। এই সময় তাদের যে টিনের চাল সেটার উপর মনে হচ্ছে অসংখ্য ঢিল উড়ে আসতেছে কোনো জায়গার থেকে, যে ঢেলা, মাটির ঢেলা ঠাড়াম ঠাড়াম করে পড়তেছে, ভয়ঙ্কর অবস্থা। তো যাই হোক তার বাবা যতটুকু যা জানতো দোয়া কালাম, তার চাচা যতটুকু জানতো দোয়া কালাম, এগুলো পড়াশোনা করছে। তো একটা সময় যে সে মানে টায়ার্ড হয়ে গেছে রিপন, সে ওরকম ভাবে আছে। তো এই অবস্থায় রিপন সারা রাত ছিল এবং সে গড়গড় করছে, আর ওই যে কুটির সাথে বাঁধা অবস্থায় সে গান টান গাইছে এরকম। এবং সেই গানগুলো অদ্ভুত, বাসার মধ্যে যারা ছিল এবং মেয়ে মানুষ যারা ছিল তারা ভয়ে একদম শেষ ওই শব্দ শুনে। এবং একটু পর পর এর নাম ধরে ডাকে, তার নাম ধরে ডাকে, এবং এক একজনকে বলে যে তো তুই এটা না এটা করছিলি, তোর না এই ঘটনা, মানে এক একজনকে তাদের লাইক সিক্রেট বলা শুরু করছে। এবং সবাই তো চুপসায় গেছে এটাতে। এবং এরকম করতে করতে যখন নাকি আজান দিল, ফজরে আজানের সময় দেখা গেল যে সে চুপ, আর কোনো শব্দ নাই। তো তখন তারা বাবা কাকা তারা খুব একটু রিল্যাক্স হলো যে ছেলেটা এখন মনে হয় একটু ঠিক আছে। যাক তাকে দোয়া দরুদ করে দিল। তার মা ওই যে হুজুর যে পড়া পানি দিচ্ছিল সেটা ছিটাই দিয়ে তাকে ওইভাবে রাখলো, চিন্তা করতেছে তাকে খুলে দিবে কিনা। যাক পরে খুলে দিয়ে রুমে আনলো এবং বললো, তার বাবা বললো যে আসলে আর কোনো উপায় নাই, এই বড় হুজুরের কাছে নিতেই হবে। তো ওই তারা গেলেন ওই মৌলভী সাহেবের কাছে এবং তিনি বললেন যে হ্যাঁ আমি আমার ওস্তাদের সাথে কথা বলছি, উনি বলছে নিয়ে যেতে তারে, তবে সাবধানে নিতে বলছে, ওরা কিন্তু নিতে দিতে চাইবে না ওদিকে। তো যাই হোক বাবা চাচা শক্ত করে রিপনকে ধরে তারা নিয়ে গেল এবং রিপন তখন নর্মাল, সে কিছু করতেছে না। তো তারা তারপরে শক্ত করে ধরে তাকে ভ্যানে বসায়, 3 চাকার ভ্যানে বসায় নিয়ে গেল, সাথে এক গাছে দড়িও রাখলো, যদি সেরকম হয় বেঁধে ফেলবে তারা। তো যাচ্ছে ওই ইসের দিকে, মৌলভী সাহেব আছে ভ্যানের মধ্যে। তো ঠিক যখন নাকি ভ্যানটা একটা কালভার্টের উপর উঠছে, পাশের নিচে এরকম নদীর গেছে, হঠাৎ করে রিপন উঠে লাফ দিয়ে নদীতে পড়তে গেছে। তাকে শক্ত করে ধরে ফেললো, মানে তার বাবা চাচা দুইজনে। সে তখন ছটফট শুরু করছে, মানে তার মানে রাখা যাচ্ছে না ওইখানে। তো ওইখানে তারে বেঁধে ফেললো, বেঁধে তারপর তারে নিয়ে গেল তাদের হুজুরের ওস্তাদের বাড়িতে। তো ওস্তাদের বাড়িতে আসার পর সে ওখানে মানে থাকবেই না, মানে সে ঢুকবে না, যেরকম অবস্থা চিৎকার চেঁচামেচি করতেছে, এটা সেটা বলতেছে। তার বাবা চাচা তাকে ধরে রাখতে পারতেছে না, সে পা দিয়ে আটকায় ফেলতেছে, ঢুকবে না, এরকম অবস্থা। তো হুজুর গিয়ে তাকে কিছুক্ষণ দোয়া পড়ে ফু দিল, তো হুজুরকেও সে উল্টা পাল্টা বলতেছে। তো তখন হুজুর তাড়াতাড়ি বাসার ভিতরে গিয়ে তার উস্তাদকে ডাকলেন, বললেন যে উস্তাদ এরকম আনছি, তো এরকম করতেছে। একটু পরে ওই উস্তাদ দরজা খুললেন, তিনি অনেক বড় সুফি টাইপের মানুষ। তিনি দরজা যখন খুললেন তাকে দেখেই নেতায় গেল রিপন, সাথে সাথে উনি সামনে আসার পরে নেতায় গেল। তো তিনি হাত দিয়ে ইশারা করলেন ভিতরে নিয়ে আসার। তো ভিতরে নিয়ে আসলো, এসে তিনি বসলেন ওকে নিয়ে, রিপনকে নিয়ে। তো রিপন একদম ঢলে পড়েছে, তার সেন্স নাই। তো ওস্তাদ যখন ঝাড়তেছে বারবার, তো সে এরকম কেঁপে উঠতেছে, অনেক এরকম শরীরের মধ্যে একটা ঝাঁকুনি মেরে উঠতেছে। তো এক পর্যায়ে ওস্তাদ বললেন যে তাকে মানে দোয়া পড়ে বললেন যা বলছে, তখন রিপন পড়ে গেল, মানে কাত হয়ে পড়ে গেছে। তো বেশ খানিকক্ষণ পর রিপনের সেন্স আসে, সে এরকম মানে তাকাচ্ছে,
কিছু বুঝতে পারতেছে না। তো তার বাবা বললো, বাবা কি হয়েছে? রিপনও বলতেছে যে আমি কোথায় আসছি, কিভাবে আসছি, কোথায় আসছি, এরকম বলতেছে। তো তখন হুজুর বললো, চুপ, ও এখন অনেক কিছু মনে করতে পারবে না, ওর অনেক কিছু মনে নেই, থাক, এগুলো বাদ দেন, এখন না, আমি তাকে দোয়া পড়ে দিতেছি আর বিভিন্ন রকমের এই করে দিতেছি। পানি একটা তাবিজ লিখে দিতে বলছে, এটা পানিতে ভিজায় সেই পানিটা খেতে, এবং সাথে সাথে তিনি একবার খাওয়াই দিয়েছেন তাকে দিয়ে, এবং একটা বোতল দিলেন, জমজমের পানি আছে, সবসময় ওকে খাওয়াবেন, মাথার মধ্যে হালকা 2 ফোঁটা দিয়ে দিবেন, পানি যেন আজে বাজে জায়গায় না পড়ে। আর তিনি একটা এনভেলপ লিখলেন, একটা চিঠি দিলেন এনভেলপে ভরে বললেন যে এইখান থেকে, মানে ওনার বাড়ি থেকে বের হয়ে সোজা যে শেষ মাথায় বলছে, এটা শুধু রিপনের আব্বাকে বলছে আপনি যাবেন, ছেলে উল্টাপাল্টা করবেন আপনার সাথে, ওকে নিয়ে আপনি যাবেন আমার বাড়ি থেকে বের হয়ে ওই যে দক্ষিণ দিকের রাস্তা, এটা দিয়ে সোজা যাবেন, গিয়ে শেষ মাথায় দেখবেন বায়ে চলে গেছে, ওখানে গাছগাছালি বেশ, কিন্তু মানে নীরব, ভয় লাগবে আপনাদের কাছে যেতে। হ্যাঁ, ওইখানে কিন্তু যাবেন আপনার ছেলেকে নিয়ে, ভয় পাবেন না। আপনি যদি ভয় পাওয়ার মতো কিছু দেখেন বা শুনেন তাও ভয় পাবেন না। যাবেন, ওটা শেষ মাথায় গেলে দেখবেন একটা জায়গা, একটা বটতলা আছে, এই বটতলাতে একজন বয়স্ক মানুষ বসে আছে, দাড়ি দুড়িওয়ালা দরবেশের মতো। ওনার হাতে আপনার ছেলেকে দিয়ে চিঠিটা পাঠাবেন, উনি শুধু চিঠিটা হাতে নিবে, চিঠিটা হাতে নেওয়ার পর আপনি চলে আসবেন। আর আসার সময় পিছনে যদি কিছু দেখেন, শুনেন, ডাক দেয়, পিছনে আর তাকাবেন না, সোজা চলে আসবেন আপনার ছেলেকে নিয়ে। বুঝতে পারছেন? তো এটা বললো রিপনের বাবাকে, সে ওস্তাদ বললো আচ্ছা ঠিক আছে। তো চিঠিটা দিল, বললো যে অবশ্যই চিঠি আপনার ছেলে জানিয়ে দেয়, আপনি কিন্তু দিয়ে দিবেন না, খবরদার। আর চিঠি দিয়ে যখন ঘুরে আসবেন, যত শব্দ শুনবেন, আপনাকে যদি ডাক দেয়, আপনার নাম ধরে ডাকে, আপনি পিছন ফিরে তাকাবেন না, আপনার ছেলেও না, চলে আসবেন। আচ্ছা, যাই হোক, চিঠিটা নিয়ে ওনার কাছ থেকে বিদায় নিয়ে, তো ওনাকে ওই ওস্তাদকে হাদিয়া দিতে চাইলেন ওনারা। ওস্তাদ বললেন না, হাদিয়া লাগবে না, যান, ছেলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, যান, বলে বিদায় দিয়ে দিলেন। তো তারা বের হয়ে বাসা থেকে ঠিক তার চাচা এবং ওই হুজুর দাঁড়ায় থাকলেন, এবং রিপনের বাবা রিপনকে নিয়ে হেঁটে গেলেন, ঠিক ওই যে দক্ষিণ দিকে হেঁটে ওইভাবে করে রাস্তার মাথায় যে যেখানে ঢুকলেন, সেখানে রিপনের বাবা দেখতেছেন যে দুই পাশে গাছ গাছালি, অন্যরকম মানে পরিবেশটা, মানে মনে হচ্ছে একটা মানুষ কেন, কিচ্ছু নাই, এবং দিনের বেলা অন্ধকার হয়ে আছে এখান দিয়ে রাস্তাটা, মানে আসলে ভয় লাগতেছে। তো রিপনের বাবা চিন্তা করলেন যে ছেলের জন্য কি কষ্টটাই করতে হইতেছে এখন। যাই হোক, হেঁটে হেঁটে যাচ্ছেন এখান দিয়ে, এবং তাদের কাছে মনে হইতেছে, রিপনের বাবার কাছে মনে হইতেছে তার আশেপাশে এই দিনের বেলা এই অন্ধকার হয়ে আছে ছায়া, ওটার মধ্যে সর করে কেউ একজন আসতেছে, এবং ফিস করে কথা শুনতে পাইতেছেন তিনি, যে কেউ ফিসফিসাইতেছে আশপাশে। যাই হোক, রিপনের বাবা খুব ভয় পেলেন, এবং রিপন একটু পরপর কেমন যেন ঘাড় এরকম কাত করতেছে, বারবার কাত করতেছে, এবং সে নিজের ঘাড়ে চড় মারে, নিজের হাতে চড় মারে, এরকম একটা অবস্থা। এবং দেখা গেল যে দূরে যখন কেউ বট গাছ দেখা গেছে, বট গাছের তলায়, এখান থেকে দেখতে পাচ্ছেন রিপনের বাবা যে একজন বয়স্ক দরবেশের মতো মানুষ বসা, এরকম বড় দাড়ি ঝুলে আছে। তার কাছে আসার আগে রিপন জানি কেমন গোঙানো শুরু করলো, কেমন করে গোঙানো শুরু করলো, এই করলো, তারপর মানে কথা বলার চেষ্টা করছে কিন্তু পারতেছে না। তো রিপনের বাবা আরো সামনে নিয়ে গেলেন, কিন্তু রিপন প্রোটেস্ট করতেছে না, মানে যাবে না এরকম না, কেমন জানি করতেছে। রিপন এরকম করতেছে দেখে রিপনের বাবা একটু ভয় পাইছে, চিন্তা করছে এনভেলপটা নিজে হাতে দিবেন কিনা ওখানে যে। পরে চিন্তা করলেন যে না, এটা দিলে তো আসলে মানা করে দিছে, বারবার সমস্যা হতে পারে। তো তিনি রিপনের হাতে এনভেলপটা ধরাই দিলেন। তো রিপন যখন এনভেলপটা নিছে, রিপনের বাবা দেখলেন রিপনের চোখ কিন্তু উল্টে গেছে, মানে চোখের ওই যে মনি উপর দিকে চলে গেছে, এবং সে গোঙাইতেছে কেমন জানি, মানে ব্যথা পেলে, ভয় পেলে যেরকম করে সেরকম। তো কিন্তু এনভেলপটা নিছে, সে নিয়ে তখন রিপনের বাবা বললো যাও দিয়ে আসো, এবং দেখলেন রিপন কেমন করে জানি মানে অদ্ভুত ভাবে হাত পা বাঁকাইতে ওই দরবেশের কাছে গেলেন। তো মানে এখান থেকে দেখতেছেন রিপনের বাবা, তো তিনি ওই রিপনকে দেখে ভয় পেতেছেন। রিপন যেভাবে অদ্ভুত ভাবে হাত পা বাঁকায় গেল হুজুর ওই দরবেশের কাছে, এবং গিয়ে গলা টলা একদম বাঁকায় কেমন করে যেন একটা সালাম দিল। এটা রিপনের এইভাবে করে সাধারণ মানুষ সালাম দেয় না। তো দরবেশ তার হাত থেকে চিঠিটা নিল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলে তিনি নিলেন, ওই চিঠিটা নিলেন, নিয়ে বললেন যাও আর আসবা না বলে, এরকম করে তিনি বিদায় দিলেন। দেখলেন যে রিপন ঘুরে মাথাটা নিচু করে হেঁটে হেঁটে আসতেছে সামনে, এবং ঠিক তার কাছে এসে রিপন পড়ে গেল, একদম ধাপ করে পড়ে গেল। তিনি তাড়াতাড়ি ছেলেকে ধরলেন, ধরে তিনি তুললেন। তোলার পর দেখলেন যে হ্যাঁ, রিপনের আছে, মানে শরীর একদম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এবং ওই ভাবটা চলে গেছে একটু আগে যেন ঘুমাইতেছিলেন। তো তিনি রিপনকে নিয়ে হাঁটা ধরলেন। এই সময় পিছনে প্রচন্ড একটা ভয়ঙ্কর চিৎকার শুনলেন তাদের কানের কাছে।
ঠিক তাদের পেছনে কানের কাছে ভয়ঙ্কর একটা চিৎকার, এবং মনে হলো যে তাদেরকে থামতে বলতেছে। তারা আর থামলেন না, যেহেতু নিষেধ করছে, ওই যে মানা করে দিয়েছিলেন বড় হুজুর যে এখানে থামা যাবে না। তিনি তাড়াতাড়ি রিপনকে নিয়ে, রিপন মনে একদম মানে ঝুলে যেতেছে এরকম অবস্থা, এবং মানে পড়ে যাবে এরকম একটা অবস্থা। তো তার বাবা তাকে অনেক কষ্ট করে ধরে তার শরীরটা পুরো ভার নিয়ে নেন কাঁধে, তারপর হেঁটে হেঁটে আসতেছেন। আর পেছনে তিনি শুনতেছেন তাদের ঠিক পেছনে পেছনে কেউ হাউমাউ করতেছে, কেমন জানি মানে গলা টলা বাঁকায় হাউমাউ করতেছে। পিছনে তাকাইলেনই না তিনি, মানে বুঝলেন যে এত ভয় পেয়েছেন রিপনের বাবা, জীবনে এরকম ভয় পান নাই। এরকম করতে করতে ঠিক ওই গলির মাথায় আসলেন, তখন দেখলেন যে শব্দটা থেমে গেছে। তারপর ডান দিকে মোড় নিয়ে দূরে দেখেন যে ওই যে তার ভাই হুজুর ওনারা দাঁড়ায় আছেন। তো ওখানে কাছাকাছি আসলে এসে দেখলো যে রিপনকে তাড়াতাড়ি তার চাচাও ধরলো, ধরে তারা সামনে নিয়ে গেল। তারা যে ভ্যান করে নিয়ে আসছিল সেই ভ্যানে উঠেলো এবং আস্তে ধীরে বাসায় নিয়ে আসলো তারা এক সময়। তখন অলরেডি তাদের বিকাল পড়ে গেছে। তো এরপর থেকে রিপন আর কোনো অন্যরকম ক্ষতিগ্রস্ত হয়নি, আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠে। এবং সেই যে বড় হুজুর তিনি বলছিলেন যে ওই যে চাচা যেই লোকটা, সে আসলে জিনের সাধনা করে, তার সাথে আপনাদের কোনো অ্যাসোসিয়েশন দরকার নাই। ছেলেকে মানা করবেন কখনো যেন সেই লোকটার ভিটা বাটির আশেপাশে না যায়, কোথাও তার আশেপাশে যেন না যায়, কারণ ওই লোকের ওখান থেকে ভয়ঙ্কর একটা জিন সে আপনার ছেলের উপরে ভর করছিল, ও বলে দিচ্ছিল বড় হুজুর। তো এই জন্য এরপর থেকে আর তিনি চেষ্টা করতেন যে কখনোই নিজের ছেলেকে চোখের আড়াল না করতে। আর রিপন আর ওদিকে যায়নি, রিপন প্রচন্ড ভয় পেয়েছিল। আস্তে ধীরে সে সুস্থ হয় এবং সেইভাবে তার জীবনযাপন করে। তো এই ছিল তানভীর আহমেদের শেয়ার করা ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটা আমি আমার মতো করে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ লিসেনার্স। আপনাদেরকে আজকে যে ঘটনাটা আমি শোনাবো, এটা খুবই একটি ভয়ানক ঘটনা। এটা একটা নদী কেন্দ্রিক, মাছ ধরতে গিয়ে এই ঘটনাটা ঘটে। আর এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য আপনাদেরকে আসতে হবে শেওড়াপাড়া। আর শেওড়াপাড়ার পাশেই একটা বিল আছে, এই বিলের এই ঘটনা এটা। আমার পরিচয় দিই, আমার নাম মোনাইম। আমি বাংলাদেশের একটি নদী ঘেরা গ্রামের ছেলে। তো আমি শেওড়াপাড়ায় থাকি। ছোটবেলা থেকেই মাছ ধরার একটা নেশা আমার রক্তের মধ্যে ছিল। আমি আসলে খুব মাছ ধরতে পছন্দ করতাম। গ্রামের অনেকেই বলে রাতের নদী ভালো না, বিশেষ করে অমাবস্যার রাত, কিন্তু আমি এসব কথা বিশ্বাসই করতাম না রাসেল ভাই। ঘটনা ঘটেছিল বর্ষাকালের এক অন্ধকার রাতের ব্যাপার। সেদিন সন্ধ্যা থেকেই আকাশে কালো মেঘ জমেছিল, মাঝে মাঝে দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামের রাস্তাগুলো ফাঁকা হয়ে গেল, সবাই ঘুমিয়ে পড়েছে। শুধু আমি বসে আছি মাছ ধরার প্রস্তুতি নিয়ে। রাত প্রায় 1টা, হাতে টর্চ, কাঁধে জাল আর একটি মাছ ধরার ছিপ নিয়ে আমি বাড়ি থেকে বের হলাম। গ্রামের শেষ প্রান্তে বিশাল নদী, নদীর নাম কাশিয়াখালী। নদীটাকে নিয়ে অনেক ঘটনা শুনেছি। কেউ বলে এখানে জিন বাস করে, কেউ বলে ডুবে যাওয়া মানুষের আত্মা ঘুরে বেড়ায়। তো আমি এসব ঘটনা শুনে হেসে উড়িয়ে দিতাম। নদীর পাড়ে পৌঁছে দেখি চারপাশে অন্ধকার, অদ্ভুত নীরবতা, বাতাস পর্যন্ত থেমে আছে। দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। আমি জাল ফেললাম। প্রথম আধা ঘন্টা কোনো মাছ পেলাম না। তারপর হঠাৎ পানির উপর বিশাল একটা ঢেউ উঠল। ছপাত করে আমি চমকে উঠলাম। টর্চের আলো ফেলতেই রাসেল ভাই দেখলাম পানির উপর বিশাল একটা বড় মাছ লাফ দিয়ে উঠছে। এত বড় মাছ আমি জীবনও দেখিনি। আমার চোখ চকচক করে উঠল। মনে হলো মাছটা যদি ধরতে পারি তাহলে পুরো গ্রামের মানুষকে দেখাতে পারবো যে আমি এত বড় মাছ ধরছি, আমি এত বড় মাছ ধরছি। আমি জাল হাতে নিয়ে আরো সামনে এগোলাম। পানি তখন হাঁটু পর্যন্ত। আবার সেই মাছটা দেখা দিল।
এবার আলো কাছে, আমি জাল ছুড়লাম, কিন্তু মাছটা অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই কানের কাছে একটা ফিস ফিস শব্দ শুনতে পেলাম। এমনিতে রাসেল ভাই অনেক রাত, এই রাতের মধ্যে যখন আমার কানের কাছে এসে কেউ বলছে, আরো সামনে আয়, আরো সামনে আয়, যদি মাছটি ধরতে চাস। আমি ঘুরে তাকালাম, হ্যাঁ কেউ নেই। তাহলে আমাকে কে বললো এ কথা? আমার শরীর কেঁপে উঠল। কণ্ঠস্বরটা এবার একেবারে পরিষ্কার, মানুষের মতো নয়, কেমন যেন গলা ভাঙ্গা কর্কশ। আমি পিছনে ফিরতে যাব, এমন সময় চোখে পড়ল অদ্ভুত একটা জিনিস। আমার থেকে প্রায় 50 হাত দূরে পানির উপর কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম জেলে হবে, কিন্তু পরের মুহূর্তেই বুক রক্তহীন হয়ে গেল। কারণ লোকটা পানির উপর দাঁড়িয়ে ছিল, তার পা পানিতে ডুবেনি, সে স্থিরভাবে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি টর্চের আলো ফেললাম, আর তখনই আমার হাত থেকে টর্চ পড়ে গেল। লোকটার মুখ ছিল না, চোখের জায়গা দুটো সাদা জ্বলন্ত গর্তের মতো, মুখের জায়গায় গভীর কালো অন্ধকার, হাত দুটো অস্বাভাবিক লম্বা। আমি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার। হঠাৎ সে অবয়বটা ধীরে ধীরে হাত তুলল, আর ঠিক তখনই পানির নিচ থেকে কেউ আমার পা ধরে টান দিল। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। মুহূর্তের মধ্যেই আমি পানির নিচে তলিয়ে যেতে লাগলাম। পানির নিচে নেমে বুঝলাম আমাকে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। চারপাশে কাদা আর অন্ধকার। আমি প্রাণপণে ছটফট করছি। হঠাৎ সামনে দেখতে পেলাম অসংখ্য মানুষের অবয়ব। সবাই পানির নিচে দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরা, স্থির। তাদের চোখগুলো খোলা, কিন্তু তারা মৃত। আমার বুক কেঁপে উঠল। এরা কারা? আমি আরো ভয় পেলাম যখন দেখলাম তাদের মধ্যে একজন আমার দিকে তাকিয়ে হাসছে। পানির নিচে মৃত মানুষের মতো মুখ, কিন্তু হাসছে। তারপর সবাই একসাথে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি মনে করলাম আজ আর বাঁচব না। ঠিক তখনই দূরের মসজিদ থেকে ফজরের আজান আসতে শুরু করলো। যখনই আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন সাহেব আজান দিতে শুরু করলো, আজানের শব্দ শুনতেই পানির নিচে সব অবয়ব হঠাৎ কাঁপতে শুরু করলো। তাদের চোখ আলো নিভে গেল, আর আমাকে ধরে থাকা শক্তিটাও দুর্বল হয়ে গেল। আমি সুযোগ বুঝে প্রাণপণে সাঁতরাতে লাগলাম, কিন্তু সাঁতরাতে কোনোভাবেই আমি পাচ্ছিলাম না আমার যে নীর বা যেখানে হিলগুলো থাকে রাসেল ভাই, আমি সেখানে যাওয়ার অনেক চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই সেখানে গিয়ে পৌঁছে উঠতে পারছি না। এভাবে আমার সঙ্গে চলছে ঘন্টার পর ঘন্টা খেলা। আমি একটু চিকন চাকন হয়, আমার আসলে সাঁতার কাটতে কাটতে অনেকটা সময় আমি সাঁতার কাটতে পেয়েছিলাম। তবে আমার একটা কথা খুব বেশি মনে হয়েছিল রাসেল ভাই, যদি আমি মোটা হইতাম তাহলে হয়তো খুব বেশিক্ষণ সময় ওখানে আর স্থির থাকতে পারতাম না। তারা আমার দুর্বল শরীরটাকে যখনই হাত ছেড়ে দিতাম, যখনই রক্ত আমার স্থির হয়ে যেত, যখনই আমার শক্তি জিরোতে নেমে আসতো, তখন নিশ্চয়ই তারা টেনে হিঁচড়ে আমার প্রাণটাকে দুমড়ে মুচড়ে তারা শেষ করে দিত। কিন্তু আমি চিকন হয় এই শক্তিটা পেয়েছি, আমি সাঁতরাচ্ছি, আমি কোনোভাবেই সামনে আগাতে পারছি না। এমন সময় আস্তে আস্তে দেখা গেল ফজরের নামাজ পড়ে মুসল্লিরা বাড়ির দিকে ফিরবে। ঠিক তখনই আলো মিটমিট করে উঠে আসলো। সূর্য কিছুটা ওঠা ওঠা ভাব। এই আলোর যখনই ছড়িয়ে পড়ে তখনই আমি অনুভব করলাম যে
আমার যে আগের যে প্রথম যে শক্তিটা ছিল ওই শক্তি অনুভব হচ্ছে আমার শরীরে। আমি একদম ঠিকঠাক। তারপর আমি খুব সুন্দরভাবে সাঁতার দিয়ে পাড়ে আসলাম। আসার পর চিন্তা করতে লাগলাম যে আজকে হয়তো কোনোভাবে বেঁচে গেছি, পরবর্তীতে হয়তো আর এরকম বাঁচতে পারবো না। রাসেল ভাই, আমার মাছ যেমন নেশা ছিল মাছ মারা, আজকে থেকে বা সেদিন থেকে আমি আর কোনোদিন মাছ মারতে যাইনি। রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আশা করব ঘটনাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।